আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তাসকিন আহমেদ রাজু। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার সাদিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের সাদা আলীর মোড়ে। ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার নানির কাছ থেকে। আর ঘটনাটি ওনার নানির বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি অনেক দিন আগের যে বিষয়টা এমন নয়। ঘটনাটি 1996 থেকে 97 সালের মধ্যে ঘটেছিল বলে আমাদেরকে জানিয়েছেন এই তাসকিন আহমেদ রাজু। তো ওনার নানির বাবা, উনি ছিলেন পরিবারের কর্তা। কারণ ওনার নানির বাবা, তো ওনার বাবার বাবা যিনি, মানে ওনার নানির বাবার বাবা যিনি, ওরা যখন মারা গিয়েছেন, নানির বাবার বাবা মা মারা যাওয়ার পর পরিবারের বড় সন্তান হিসাবে ওনার নানির বাবার দায়িত্ব ছিল এই সব কিছু হ্যান্ডেল করা, নিয়ন্ত্রণ করা। পরিবারটা ছিল জয়েন্ট ফ্যামিলি। আর জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু অনেক ফ্যামিলি, মানে নিজেদের আত্মীয় স্বজনরা বসবাস করে। সকলের সুখ দুঃখ হাসি কান্না পরিবারের যিনি কর্তা, ওনাকেই কিন্তু হ্যান্ডেল করতে হয়। উনিও এর ব্যতিক্রম ছিলেন না। ওনাদের আর্থিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। তো গেরস্থ বাড়িতে স্বাভাবিকভাবে কিন্তু গরু গাভী এগুলো থাকে। তো ওই বাড়িতেও এর ব্যতিক্রম ছিল না, কয়েকটা গরু ছিল। আর এই তাসকিন আহমেদ রাজুর নানির বাবা যিনি, উনি বয়স্ক হয়ে, মানে অনেক বয়স হয়ে গিয়েছিল যদিও, তারপরও উনি ওই গরুগুলো থেকে দুধ সংগ্রহ করতেন এবং নিজে বাজারে গিয়ে সেই দুধ বিক্রি করতেন। এটা ওনার সারাদিনের বিভিন্ন কাজের মধ্যে একটি কাজ ছিল। একদিন কি হয়, উনি গরুর দুধ দহন করছেন। তো দহন করার পর স্বাভাবিকভাবেই একটা ড্রামে ভরে উনি বাজারে নিয়ে বিক্রি করবেন। তো বাজারে যাওয়ার পথে কিন্তু ছোট্ট একটা খালের মতো পড়ে। ছোট্ট খাল বলতেও সেই খালটা পার হতে প্রায় 15 মিনিট বা এর আশেপাশের সময় লাগে আর কি। যেহেতু সবসময় আসা যাওয়া করতেন, ওনার নিজস্ব একটা নৌকা ছিল, মাঝারি সাইজের একটা নৌকা ছিল। আর সময়টা বর্ষাকাল বা এরকম একটা সময় ছিল আর কি। তো উনি ওই দুধের যে পাত্র, ওটা নিয়ে ওনার নৌকার কাছে এসেছেন। কাছে আসার পর নৌকায় উঠেছেন, নৌকা ছাড়বেন এমন সময় আরো কয়েকজন এসে বলে যায়, ভাই ভাই দাঁড়াও দাঁড়াও, আমাদেরকেও পার করে দাও। তখন উনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, আসো, সবাই মিলে উঠে পড়ো। তো যারা ওখানে ছিলেন তারা নৌকায় উঠে পড়েন, নৌকা চালানো শুরু করে দেন। তো উনি যখন ওই জায়গার মাঝখানে এসেছেন, মানে ওই নদী বা খাল আমরা যেটাই বলি না কেন, ওখানে মাঝখানে যখন এসেছেন, হঠাৎ করে পাক সৃষ্টি হয়। সময়টা কিন্তু সকাল 10টা 11টা এরকম একটা সময়, রাতের বেলা না কিন্তু। আর ওই সময় ঝড় বাদলের সময়ও না যে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে এরকমটা না। হঠাৎ করে নদীতে পাক সৃষ্টি হয়েছে। আর আকাশে কোনো মেঘ নাই, বাতাস নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে সবাই বলছে কি ব্যাপার, এরকম পাক সৃষ্টি হওয়া কখনো তো দেখি নাই, ঝড় বাদল নাই, অথচ নদীতে পাক সৃষ্টি হলো। আশেপাশে যে নৌকাগুলো ছিল, যেগুলো দাঁড়ানো ছিল নৌকা, মানে যেগুলো বাঁধা ছিল, ওগুলো তাদের দড়ি খুলে গিয়ে, বা যে বাঁশের সাথে বাঁধা ছিল সেই বাঁশ নিয়ে, মানে বাঁশ উপড়ে ওই পাকের মধ্যে চলে যাচ্ছিল। আর ওই সময় প্রাণ বাঁচানোর তাগিদে যারা নৌকায় ছিলেন, তারা তো নৌকার থেকে ঝাঁপ দিয়ে কোনো মতে, নৌকা নিয়ে তো কোনোভাবেই আর আগানো যাচ্ছিল না। যারা সাঁতারে পটু ছিল, অনেক চেষ্টা করছিল তীরে আসার জন্য। চেষ্টা করে অনেকে সফল হয়েছেন, অনেকে বিফল হয়েছেন। অধিকাংশ নৌকাই সব এই পাকের মধ্যে পড়ে যায়। আর এই তাসকিন আহমেদ রাজুর নানির বাবার নৌকাটাও এর ব্যতিক্রম হয় না, এটি ওই পাকের মধ্যে পড়ে যায়। তো নৌকায় থাকা যে যাত্রীরা ছিল, ওই যাত্রীরা তো কোনো মতে লাফ দিয়ে কেউ কেউ তীরে আসতে পেরেছিলেন, কেউ কেউ পারেন নাই। আর যেহেতু নৌকাটা নিজের, মানে তাসকিন আহমেদ রাজুর নানির বাবা নিজের, এই কারণে উনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ওনার নৌকাটা যাতে এই পাকের মধ্যে না পড়ে, বাঁচানোর জন্য। আর এটাই ওনার, অনেকেই বলেন যেটা একটা বড় ভুল ছিল, উনি ওই পাকের মধ্যে পড়ে যান।
পাকের মধ্যে পড়ে যাওয়ার পর ওনার নৌকা পাওয়া যায় পরবর্তীতে, কিন্তু ওনাকে আর পাওয়া যায় না। বেশ কিছু মানুষ মারা যায়, যাদের ডেড বডি উদ্ধার করা হয়েছিল, যাদের ডেড বডি পাওয়া যায়নি, ডেড বডি ভেসে উঠেছিল। অনেক মানুষই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল, এই অর্থে যে পাকটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী ছিল না। যখনই ওনার নৌকাটা, নানির বাবার নৌকাটা যখন ওর মধ্যে পড়ে যায়, আস্তে আস্তে পাক থেমে যায়। মানে মনে হচ্ছিল ওই পাকটা শুধু ওই নৌকার জন্যই খাস ছিল, মানে নির্দিষ্ট ছিল। ওটা পড়ে যাওয়ার পর আস্তে আস্তে এই পাকটাও থেমে যায়। ওই সময় যারা অনেক চেষ্টা করছিল তীরে আসার জন্য, পাক থেমে যাওয়ার ফলে তারাও কিন্তু সক্ষম হয়েছিল তীরে আসতে। এমন অবস্থায় অন্য নৌকা দূর থেকে, মানে ওই পাকের এরিয়ার বাইরে অন্য যেগুলো ছিল, এগুলো তাড়াতাড়ি এগিয়ে আসে, যারা সাঁতার কাটছিল তাদেরকে উদ্ধার করার জন্য। তো এইভাবেই বেশ কিছু মানুষ ওখানে উদ্ধার করা সক্ষম হয়েছিল। ওই সময় কিন্তু বাজারে, মানে দুই ঘাটের আশেপাশে অনেক মানুষ ছিল, অনেকের সামনে এই ঘটনাটি ঘটেছিল। প্রত্যেকের লাশ পাওয়া যায় যারা নিখোঁজ হয়েছিলেন, কিন্তু একজন ব্যক্তির লাশ পাওয়া যায় না, সেটা হচ্ছে নানির বাবার লাশ। ডুবুরি নামে খোঁজ করে, খালটা যে অনেক গভীর ছিল বিষয়টা এমনও নয়, কিন্তু ওনার নৌকা পাওয়া যায়, দুধের ওই ড্রামগুলো মানে পাত্রগুলো সেগুলো পাওয়া যায়, কিন্তু ওনার ডেড বডি পাওয়া যায় না। কোথায় গেল? ডুবুরিরা বললেন যে এখান থেকে কিন্তু অন্য জায়গায় লাশ ভেসে যাওয়ার কথা নয়, কারণ খুব দ্রুততার সাথে এই ঘটনাটি ঘটেছে, আর লাশ ভেসে গেলেও পাওয়া যাবে কয়েকদিনের মধ্যে। কিন্তু এই যেই জায়গায় ডুবেছে এর আশেপাশে ওনার ডেড বডি নাই, এটা নিশ্চিত, এটা ডুবুরিরা নিশ্চিত করেন। আশেপাশে খোঁজ খবর রাখা হয় কোথাও লাশ ভেসে ওঠে কিনা, কিন্তু না, কোথাও লাশ ভেসে ওঠে না। লাশ গেল কোথায়? সবাই তো চিন্তায় পড়ে যান। পরিবারের সদস্যরা একজন ডুবুরির পরামর্শ নেন। ওই ডুবুরি বলেন যে ওনার মৃত্যুটা অস্বাভাবিক মনে হচ্ছে এই কারণে যে সবার লাশ পাওয়া গেল, ওনারটা পাওয়া গেল না। বিষয়টা আপনারা কোনো কবিরাজের সাথে আলোচনা করতে পারেন। তখন ওই পরিবার থেকে কবিরাজের সাথে আলোচনা করা হয়। তো প্রত্যেকটা কবিরাজই বলেন যে আসলে এই যে যিনি মারা গেছেন, এনার লাশটা পানির দেও নিয়ে গেছে, আর এটা নিয়ে কোথায় চলে গেছে এইটা তারা জানেন না, আর এই বিষয় নিয়ে তারা কোনো কাজও করতে পারবেন না, তাহলে তাদের প্রাণের আশঙ্কা রয়েছে। প্রত্যেকেই না করে দেন, কিন্তু প্রত্যেকের কথা একটাই ছিল যে হ্যাঁ, তাকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে, কোথায় আছে, জীবিত না মৃত, এই বিষয়ে কিছু বলতে পারে না। এদিকে পরিবারের সদস্যরা তো শোকে ভেঙে পড়েছেন। উনি বয়স্ক মানুষ হলেও উনি কিন্তু পরিবারের কর্তা। পরিবারে কর্মক্ষম আরো মানুষ আছেন, কিন্তু মুরব্বী হিসাবে উনি পরিবারের কর্তা। পরিবারের কর্তা যিনি এত বছর ধরে সংসারটাকে আগলে রেখেছেন, উনার শূন্যতা পরিবারে ভয়ানক একটা শোকের আবহ সৃষ্টি করে। পরিবারের সদস্যরা যখন একটু আশার আলো পান কবিরাজের কাছ থেকে যে না, উনি মারা যান নাই, ওনাকে পানির দেও নিয়ে গেছে, সুতরাং তাকে উদ্ধারের জন্য ওনারা যার পর নাই চেষ্টা করে যাচ্ছেন। যেখানে খবর পান কোন একজন ভালো কবিরাজ আছে, হুজুর আছে, তার কাছে যান, কিন্তু প্রত্যেকের কথা একটাই, সম্ভব নয়, হবে না, এই কাজ আমাদের দ্বারা সম্ভব নয়। এদিকে কি হয়, এই যে নানির বাবার ছোট্ট একটা বোন ছিল, মানে সবার ছোট বোন, তো মানে নানির হলো ফুপু হয়, ছোট ফুপু। তো এই ছোট ফুপুকে নানির বাবা খুব আদর করতেন, মানে নানির বাবার আপন ছোট বোন খুবই আদর করতেন। মানে মা বাবা মারা যাওয়ার পর কোলে পিঠে করে মানুষ করা, তার কখনো বিন্দু মাত্র কোনো অভাব, হ্যাঁ তাদের অভাব ছিল, কিন্তু ছোট বোনের কোনো আবদার কখনো উনি ফেলতেন না, সর্বোচ্চ চেষ্টা করতেন। ওই ছোট বোনের চেহারা মাশাআল্লাহ অনেক ভালো ছিল বলে জানিয়েছেন তাসকিন আহমেদ রাজু। তো ওনার কাছে একটা পরী আসতো, তো এই পরীটা হঠাৎ হঠাৎ আসতো, মানে রেগুলার আসতো বিষয়টা এরকম নয়, হঠাৎ হঠাৎ আসতো। তো মাসখানেক পর একবার আসছে, আসার পরে তার সাথে দেখা করেছে, দেখা করার পর
তো নানির বাবার ছোট বোনের তো মন খারাপ, খুব মন খারাপ। তখন ওই পরীটা জিজ্ঞেস করেছে যে তোমার মন খারাপ কেন, কি হয়েছে? তখন এই নানির যিনি ছোট ফুপু সব কথা খুলে বলেন যে আমার ভাইকে তো এরকম এরকম নিয়ে গেছে বলে সবাই বলতেছে, কিন্তু তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না, কোথায় আছে কেমন আছে আমরা কিছুই জানি না। তখন ওই পরীটা বলে যে দেখো, আসলে আমাদেরও তো সীমাবদ্ধতা রয়েছে, তারপরও আমি খোঁজ খবর নিয়ে জানাবো। আমি আগামীকালকে তোমার সাথে আবার এই সময় দেখা করার চেষ্টা করব। আমি দেখি এর মধ্যে খোঁজ খবর নেই যে আসলে কি হয়েছে। তখন ওই অবস্থায় ওই সময় ওই পরীটা বিদায় নিয়ে চলে যায়। পরের দিন পরীটা আসে, পরীটা আসার পর ওনার সাথে দেখা করার পরে বলে যে তোমার ভাইয়ের খবর নিতে আমি সক্ষম হয়েছি। তোমার ভাই একটা গর্হিত অপরাধ করেছে। কি অপরাধ করেছে এই তথ্য আমি নিতে পারি নাই, তবে তোমার ভাইয়ের একটা ভয়ানক অপরাধের কারণে অনেক দিন ধরেই তাকে পানির নিচে নিয়ে যাওয়ার একটা চেষ্টা অব্যাহত ছিল। সেই চেষ্টারই অংশ হিসাবে তাকে নিয়ে যাওয়া হয় এবং তাকে নিয়ে যাওয়ার জন্য আরো মানুষের জীবনও চলে যায়, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে ছাড়া এই জিনেরা নিতে পারছিল না এবং ওই সময়েই তারা এই জিনিসটা সৃষ্টি করে, মানে পাক সৃষ্টি করে, যার ফলে অন্য মানুষ মারা গেলেও তাদের ডেড বডি তারা নিয়ে যায় নাই, শুধু তোমার ভাইকেই নিয়ে গেছে। এখন আমি তোমার ভাইকে উদ্ধারের জন্য কোনো প্রচেষ্টা চালাতে পারবো না, তবে আমি আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমি আমার যে সমস্ত পরিচিত বন্ধু বান্ধব আছে তাদেরকে দিয়ে শুধু তোমার ভাইয়ের সাথে দেখা করাতে পারবো। এর বাইরে আমি আর কিছু করতে পারবো না। এর বাইরে কিছু করতে গেলে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে আমাকে। তখন ওই নানির ফুপু উনি এটাতে রাজি হয়ে যান, বলে যে আমি আমার ভাইকে দেখতে চাই, আমি আমার ভাইয়ের কথা শুনতে চাই, কি অপরাধ করেছে সেটা জানতে চাই। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব, আমি আগে ওইখানে গিয়ে সবকিছু ব্যবস্থা করে তারপর তোমাকে এসে জানাবো। তো ওই পরীটি ওখান থেকে চলে যাওয়ার কয়েকদিন পরে এসে ওই নানির ফুপুকে জানান যে হ্যাঁ, সবকিছু ব্যবস্থা করা গেছে, তুমি রেডি থেকো, আগামীকাল রাতের বেলা তোমাকে আমি নিয়ে যাব। তো এইভাবে একটা সময় নির্ধারণ করেন আর কি। সময় নির্ধারণ করার পর ওই পরীটি ওই সময় চলে যায়। পরের দিন যথারীতি আবার চলে আসে। তো একটা শর্ত দেওয়া ছিল যে তাকে যে নিয়ে যাবে এই তথ্যটা কোনোভাবেই পরিবারের সদস্যদেরকে যেন না জানানো হয়, তাহলে ভয়ানক বিপদ হবে। বিশেষ করে বিপদটা হবে ওই পরীর, যেহেতু এই গোপন তথ্যটা সে মানুষকে জানিয়ে দিয়েছে। এই জন্য বলেছিল যে খবরদার তুমি কাউকে এই বিষয়টা বলো না যে তোমাকে আমি নিয়ে যাবো এবং তোমাকে আমি তথ্যগুলো বলেছি। যেহেতু তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে, তোমার মন খারাপ দেখে আমার খারাপ লাগছে, এই জন্য আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটি করার চেষ্টা করছি, কিন্তু তুমি তোমার ওয়াদা ভঙ্গ করো না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তখন এই যেই ব্যাপারটা, তো ফুপু তো কাউকে বলেন না। পরের দিন সত্যি পরি এসে ওনাকে নিয়ে যায়, ওনাকে বলে যে তুমি চোখ বন্ধ করো, আমি যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলবা। তো উনি চোখ বন্ধ করেন, পরি বলে যে চোখ খোলো। চোখ খুলে উনি এক বিস্ময়কর দৃশ্য দেখতে পান। উনি দেখেন যে ওই পরীটা তাকে হাত ধরে পানির ভেতরে নিয়ে যাচ্ছে, আশেপাশে পানি কিন্তু তার শরীরও ভিজছে না এবং উনি নিঃশ্বাস নিতে পারছেন। এক আজব জগৎ, পানির জগৎ। তো কিছুক্ষণের মধ্যেই একটা জায়গায় চলে আসেন, সেখানে অনেক বড় বড় প্রাসাদ রয়েছে, আর ওখানে যারা রয়েছে এরা কেউই পরিপূর্ণ মানুষের মতো না। কোমর থেকে উপরের অংশ অনেকটা মানুষের মতো হলেও চেহারাটা যে একদম হুবহু মানুষের মতো বিষয়টা এরকমও নয়। আবার তাদের কোনো পা নেই, অনেকটা মাছের মতো, মানে মারমেইড যেটা মৎস্যকন্যা যেরকম আমরা বলি, অনেকটা এরকম। সেখানে পুরুষও চেনা যায়, মহিলা চেনা যায়, বাচ্চাও চেনা যায়, কিন্তু এই টাইপের। তো এর মধ্যে কি হয়, ওই পরীটি তাকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে কারাগার। তো ওইখানে নিয়ে যাওয়ার সাথে সাথে
কারাগার যে প্রহরী সে দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পর ওনারা ভিতরে ঢোকেন, আর ভিতরে ঢোকার পরে প্রথম যেই সেলটা ছিল ওই সেলে দেখা যাচ্ছে যে এই যে ফুপুর যিনি ভাই মানে নানির বাবা উনি ওখানে রয়েছেন। ওনাকে দেখেই তো ওই সেলের ভেতর থেকেই দৌড়ে আসেন যে বোন তুই এখানে কিভাবে আসলি। তখন ওনার বোন তো কান্নাকাটি করে, ভাই তুমি বেঁচে আসো, তোমাকে দেখার জন্য অনেক কষ্ট করে আসছি, এই যে দেখো আমার সাথে একটা পরী আছে, সেই জীবনের ঝুঁকি নিয়ে এখানে আমাকে নিয়ে আসছে, এখন বলো তুমি কেন এখানে আসলা, কি কারণে আসলা। তখন উনি বলেন যে বোন একটা ঘটনা অনেক আগে ঘটছিল, কিন্তু এই ঘটনাটা আমি কাউকে বলি নাই। সেটা হলো যে আমি মাছ ধরতাম মাঝে মাঝে রাতের বেলা, একটা বিশাল বড় আকারের কই মাছ পাই। তো এত বড় কই মাছ সাধারণত পাওয়া যায় না। কোনো কই মাছের বয়স 20-25 বছর যদি হয়, সাধারণত কই মাছ অনেকদিন বাঁচে, তো 20 বছর বা 25 বছর যদি কোনো কই মাছ স্বাভাবিকভাবেই বাঁচতে পারে কখনো, তখন এত বড় কই মাছ পাওয়া যায়। তো আমি পাওয়ার পর তো আমি খুব খুশি হই। তখন ওই কই মাছটা আমি ধরে নিয়ে আসি। তো কই মাছটা দেখে আমার অস্বাভাবিক লেগেছিল যে এত বড় কই মাছ হয়, কিন্তু মুরব্বীদের কাছে শুনেছেন তারা কখনো কখনো এত বড় কই মাছ ধরেছেন, তা আমার জালে পড়ে গেছে এত বড় একটা কই মাছ, আমার কাছে খুব খুশি লাগে। তখন এই কই মাছটা আমি বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নেয়ার পর এই কই মাছটা আমি আমার বউকে বলি যে তুমি এটা রান্না করো। তারাও অবাক হয়, কিন্তু রাতের বেলা নিয়ে গেছি, আর কই মাছটা পচে যেতে পারে, গরমকাল ছিল, এই জন্য সকাল পর্যন্ত তোদের দেখানোর জন্য অপেক্ষা করতে পারি নাই, কই মাছটা কেটে ফেলি, ওই কই মাছ তোরাও খেয়েছিস। এই কই মাছটা খাওয়ার পর থেকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম কেউ একজন বলছে তুই আমার একমাত্র ছেলেকে এইভাবে মেরে ফেললি, তোর তো বোঝা উচিত ছিল যেটা কোনো স্বাভাবিক কই মাছ না, কিন্তু তুই এই কাজটা করলি। তোকে যদি একবার সুযোগ পাই রে, তোকে আমাদের দেশে নিয়ে আসবো, আমাদের দেশে নিয়ে এসে তোকে মেরে ফেলবো, তোকে সাথে সাথে মারবো না, কষ্ট দিয়ে মারবো। আমি মাঝে মাঝে এই স্বপ্ন দেখতাম, কিন্তু এই স্বপ্নের কথা কাউকে বলতাম না। একটা সময় এই স্বপ্ন দেখাও বন্ধ হয়ে যায়, তারপর আমি সব কিছু ভুলে গেছি। সেদিন হঠাৎ করে যখন পাক ওঠে, পাকের মধ্যে আমার নৌকা পড়ে যায়, আমি যখন ডুবে যাই, মনে হলো কেউ খপ করে আমার হাতটা টেনে ধরে পানির নিচে নিয়ে যাচ্ছে। আমি মনে করেছিলাম কেউ হয়তো উপর থেকে আমাকে উদ্ধার করছে, কিন্তু না, আমি পানির মধ্যেই চলে যাচ্ছি। অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই আমি নিঃশ্বাস নিতে পারছি পানির মধ্যে। তারপর আমাকে এই জায়গায় নিয়ে আসা হয়, এখানে বন্দি করে রাখা হয়। শুরুতে কথা ছিল যে মৃত্যুদণ্ড দেয়া হবে, কিন্তু অন্যান্য জিনেরা তারা বলেছিল যে না, মৃত্যুদণ্ড না, ওকে এখানে আটকে রাখো। এই কারণে মৃত্যুদণ্ডের হুকুমটা চেঞ্জ হয়ে মৃত্যুদণ্ড কারাগারে বন্দির এই বিষয়টা সামনে চলে এসেছে। বলে যে এখান থেকে উদ্ধার পাওয়ার আর কোনো উপায় নাই। তখন ওই বোন তো খুব কান্নাকাটি, তখন ভাই বলে যে বোন তুই চলে যা, এখানে আর থাকিস না, দ্রুত চলে যা, জানাজানি হয়ে গেলে সমস্যা হতে পারে। তখন ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে ওই পরীটা ওনাকে আবার নিয়ে আসে, একই রকম ভাবে নিয়ে আসে। নিয়ে আসার পর তার তো খুব মন খারাপ। এরপরে ওই পরীটা দেখা করতে এসেছিল। ওই পরীটা বলেছিল যে আমি আমার পরিচিত মাধ্যম দিয়ে চেষ্টা করেছি তোমার ভাইকে উদ্ধার করার জন্য, কিন্তু যারা আটকে রেখেছে এরা পানির জগতের বাদশা বলা চলে। এদের যে নির্দিষ্ট এরিয়া রয়েছে ওই এলাকায় এরা রাজত্ব করে। যেহেতু ওই বাদশার ছেলেকে তোমার ভাই ধরে ফেলেছে, মেরেও ফেলেছে, এই কারণে সে কোনোভাবেই তাকে ক্ষমা করবে না। যদিও বা অনিচ্ছায় এটা করেছে, তারপরও ক্ষমা করবে না। তারা খুব রাগী, ওরা স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন না, ওদের মধ্যে মায়া দয়াও কম, যার কারণে এই সমস্যাটা হয়েছে। তোমার ভাইকে আমি আর কখনোই ছাড়াতে পারবো না, এবং এই ছাড়ানোটা মনে হয় না কেউ পারবে। এই বিষয়টা বলেন আর কি ওই পরীটা ওই বোনকে। পরীটা আবারও সতর্ক করে দেন, খবরদার এই যে তুমি দেখা করেছো তোমার ভাইয়ের সাথে, কাউকে কিন্তু বলো না। আবারও বলে দিচ্ছি, বলে দিলে কিন্তু ভয়ানক বিপদ হবে, আর সবচেয়ে বড় বিপদ হবে আমার, তোমার না। তখন উনি তো কথা দিয়েছেন। এইভাবে কেটে যায় বেশ কিছু বছর। এর মধ্যে পরিবারে মাঝে মাঝেই কিন্তু
ওনাকে নিয়ে কথা হতো, মানে নানির বাবাকে নিয়ে কথা হতো, কান্নাকাটি হতো। একদিন কি হয়েছে যে বেশ বছরখানেক চলে গেছে, তো ওই পরীকে দেয়া কথা এই নানির ফুপু ভুলে যান এবং বিভিন্ন কথাবার্তার একটা পর্যায়ে উনি বলে ফেলেন যে উনি ওনার ভাইকে দেখে এসেছেন। তখন সবাই তো চমকে যায়, কিভাবে দেখে এসেছেন? তখন সব কথা বলেন যে এইভাবে এইভাবে ভাই আটকে রয়েছে ওখানে। এ কথা শোনার পর পরিবারের সদস্যরা আবারও কান্নাকাটি শুরু করে এবং নিশ্চিত হন যে আর কখনোই তাকে ফেরত পাওয়া যাবে না। বাঁচার আশা, উনি হয়তো বেঁচে আছেন কিন্তু কখনো তাকে ফেরত পাওয়া যাবে না। তো উনি যখন বলেছেন এই বিষয়টা, বলার পর ওনার মনে পড়ছে, হাই হাই রে, এই জিনিসটা তো বলা আমার নিষেধ ছিল, এটা কেন বললাম আমি? একবার তো বলা হয়ে গেছে, এখন উনি কি করবেন? ওই রাত্রে পরীটা আসে খুব বিমর্ষ অবস্থায়। পরীটা এসে ওই নানির ফুপুকে বলেন যে এইটা তুমি কি করলা? তুমি তো সর্বনাশ করে দিলা, আমার বিশাল বিপদে ফেলে দিছো আমার। আমি যে আজকে তোমার থেকে চলে যাচ্ছি, আর কখনোই আর তোমার কাছে আসতে পারবো না, তোমার সাথে দেখা করতে পারবো না, উপকার তো দূরের কথা, কাজটা তুমি ভালো করলা না, আমার বিশাল একটা বিপদে ফেলে দিলা। ওয়াদা রক্ষা করতে হবে, কিন্তু তুমি আবেগে পড়ে বলে দিলা। এখন আমি যে কি মুসিবতে থাকবো এটা আমি জানি আর আল্লাহ জানে। আমার জন্য দোয়া করো, আজকেই তোমার সাথে আমার শেষ দেখা, আমি চলে গেলাম। এরপরে ওই পরীটা ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান, আর কখনোই আসেন নাই এর মধ্যে। আর নানির বাবার আর কোনো তথ্য পাওয়া যায় নাই, উনি এখনো জীবিত আছেন না মারা গেছেন এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। আর নানির ওই ফুপুর কাছে ওই পরীটা কিভাবে এসেছিল এই বিষয়ে একটা ঘটনা রয়েছে, তো সেই বিষয়ে আমরা পরবর্তীতে যদি জানি, প্রিয় লিসেনার্স, আপনাদেরকে সেই ঘটনাটি উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আমরা সেটা পাই। আমাদেরকে তাসকিন আহমেদ রাজু ভাই বলেছেন যে ঘটনাটি উনি সংগ্রহ করে দেবেন। কিন্তু এই ঘটনার একটা যে ব্যাপারটা, আমরা এর আগে কিন্তু হারুন মাওলানার ঘটনা, যেটা মাশফিক ভাই আমাদেরকে পাঠিয়েছিলেন, উনি বন্দী আছেন, এখনো বন্দী আছেন, শুধু মৃত্যুর পর ওনাকে ওনার ডেড বডি ফেরত দেওয়া হবে বলে জিনেরা জানিয়েছিল। কিন্তু সেটাও তো একটা যোগাযোগের মাধ্যমে। আর ওনাকে যে আটক রাখা হয়েছে, উনি এখন জীবিত আছেন না মারা গেছেন, তখনও তো ওনার অনেক বয়স হয়ে গিয়েছিল যখন তাকে নিয়ে গেছে আর কি। আর ঘটনা তো খুব বেশি দিন আগের না, 1996-97 সালের ঘটনা। তো এখন হয়তো বা ওনার বেঁচে থাকার কথা নয়, আবার বেঁচে থাকলেও থাকতে পারেন, কিন্তু এই বিষয়ে কোনো তথ্য ওই ফ্যামিলির কাছে নাই, এতটুকু নিশ্চিত হয়ে গেছে। তো একটি হৃদয় বিদারক ঘটনা। এই জন্য আমরা সবসময় বলি, প্রিয় লিসেনার্স, আপনারা যখনই কোনো অস্বাভাবিক কোনো প্রাণী দেখবেন, তখন কিন্তু আপনারা খুব অ্যালার্ট হয়ে যাবেন। তাকে আঘাত করা থেকে শুরু করে নিয়ে কোনো কাজ আপনারা করবেন না। শুধু তাই নয়, কোনো গাছে যদি অস্বাভাবিক কোনো ফল দেখেন, একটা গাছে দেখছেন যে কোনো ফল নাই, একটা জায়গায় অস্বাভাবিক সুন্দর একটা ফল ধরে আছে, আপনারা কিন্তু ওই ফলটায় হাত দিতে যাবেন না মালিকের অনুমতি ছাড়া। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মালিকও জানে না, কিন্তু ওই ফলটা ওই জায়গায় ধরেছে, ওইটাতে জিনদের একটা প্রভাব রয়েছে। তখন আপনি আমি যদি ওই জিনিসটা ধরি, পেরে ফেলি, খেয়ে ফেলি, তখন ওরা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করতে পারে। এই জন্য অস্বাভাবিক যদি কোনো জিনিস আমাদের দৃষ্টিগোচর হয়, অবশ্যই অবশ্যই আমরা সেই জিনিসটা নিয়ে সতর্ক থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর তাসকিন আহমেদ রাজুর নানির বাবা যিনি, আল্লাহ ওনাকে কি অবস্থায় রেখেছেন আমরা জানি না, উনি যেখানে থাকুন ভালো থাকুন। যদি ওনার ফ্যামিলির কাছে ফেরত আসতে পারেন উনি, আল্লাহ যদি ওনাকে হায়াতে রাখেন, আমরা দোয়া করি উনি ফেরত আসুন। সেই সাথে হারুন মাওলানা সাহেবের কথাও আমরা স্মরণ করি যে উনি মারাত্মক অন্যায় করেছিলেন, এটা সত্য, একদম ইচ্ছাকৃতভাবে কাজটি করেছিলেন, এটাও সত্য। তারপরও অনেক দিন তো হয়ে গেছে, আল্লাহ তাআলা ওনার এই বন্দি দশা থেকে মুক্ত করুন, আবার ওনার পরিবারের কাছে ওনাকে ফিরিয়ে দিন। প্রিয় লিসেনার্স,
যিনি পাঠিয়েছেন রাজন ভাই, তিনি আপনারা আমাদের ঈদে তার ব্যাপারে তার ঘটনা, আপনারা ঈদে তার ঘটনা শুনেছিলেন এবং তিনি আমাদেরকে আরেকটি ঘটনা পাঠিয়েছেন। তো যেই ঘটনা তিনি পাঠিয়েছেন সেটা খুব বেশি দিন পুরাতন নয়, কত 2 বছর আগে শুরু হয়েছিল যার সাথে ঘটনাটি ঘটে। সেটা হচ্ছে তার স্কুল ফ্রেন্ড নাইমের। তো ছোটবেলা থেকেই সে অনেকটা দুরন্ত স্বভাবের ছিল। রাত নেই দিন নেই, ইচ্ছা হলে সে ঘর ছেড়ে বেরিয়ে পড়তো, বাইরে ঘুরতো, কখনো বা আড্ডায়, কখনো বা গ্রাম কিংবা শহরের মেলায়। ঘটনা ঘটে যখন ওর চেহারা এবং শারীরিক গঠন দেখে অনেকটাই অবাক হয় এবং কেন এরকম স্বাস্থ্যহীনতা আর মন মরা থাকে এটা আগে কখনো ওকে দেখে বোঝা যায়নি। বাইরে বেরোতে চাইতো না এবং সারাদিন ঘরের মধ্যে বসে থাকতো। যাই হোক, 2019 সালে ওনাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ঘটনাটি তিনি জানিয়েছিল। সে জামালপুরেই কোনো একটা কলেজে পড়ালেখা করতো, নামটা রাজন ভাই উল্লেখ করছেন না। আসলে জামালপুরের সাথে আমি খুবই আমার মন থেকে আমি খুব জড়িত। জামালপুরে অনেক ভালো ভালো সময় আমার কেটেছে। যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনা শুরুর একদিনে ওনাদের দাদির বাড়ি থেকে দাওয়াত খেয়ে জামালপুরেদের নিজেদের বাসায় আসার পর থেকে শুরু হয় তাণ্ডব। তার চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে গ্রামে যেতে হয়েছিল তাদের। সালটা ছিল ডিসেম্বর 2017। ওর ভাইয়ের বিয়ের পর কোণে উঠে আনার পর দিন পার্সোনাল কিছু কারণবশত নাইম শহরে তাদের বাসায় ব্যাক করে। তাদের বাবা মা ভাই গ্রামেই থেকে যায় কিছুদিনের জন্য। তাদের গ্রাম থেকে শহরে আসতে হলে সিএনজিতে করে আসতে হয়। সেদিন সিএনজি পাওয়ায় দেরি হবার কারণে শহরে পৌঁছাতে তার প্রায় রাত 12:30 মতো বেজে যায়। জামালপুরে রাত 12:30 মানে তখন সবকিছু প্রায় নিস্তব্ধ, এটা সত্য কথা। মাঝে মধ্যে 2-1টা ট্রাক, বাস কিংবা সিএনজি পারাপারের শব্দ পাওয়া যায়। কখনো মধ্যরাতে ভাড়া চালানো রিক্সার বেলের টুংটুং শব্দ পাওয়া যায়। এবং আমি যেহেতু জামালপুর এসেছিলাম, তিনি বলেছেন যে হ্যাঁ, অবশ্যই পরিবেশটা একদম থমথমে থাকে রাত 10টার পরে। এবং আমি খুব ভালো ভালো জায়গায় যেমন ঝিনাই ব্রিজ এবং এসব জায়গায় আমি গিয়েছিলাম। যাই হোক, এটা আমি পরে বলছি। সিএনজি থেকে নেমে এসে বাসার দিকে হাঁটা দেয়, এবং রিক্সা পায়নি সে এত রাতে। এবং সিএনজিওয়ালা বলেছিল ওইদিকে ভাই পুরো রাস্তা ভাঙা প্রচুর, গেলেও খালি সিএনজি নিয়ে ফিরতে হবে, আপনি এখানেই নেমে পড়েন, লাগলে ভাড়া 30 টাকা কম দেন। উপায়ন্ত না হয়ে সে বোর্ডগড় নামক শহরের ভেতরে একটা এলাকায় নেমে যায়। শীতকাল ছিল এবং ওর গায়ের জ্যাকেট ভেদ করে যেন বাতাস ঢুকছিল শরীর ছুঁয়ে। তার উপর আবার ফাঁকা রাস্তা। যাই হোক, সে খানিকটা ভয় পেতে লাগলো। ভয়টা অশরীরী কিছু টাইপের না, ছোটকাল থেকে সে এসব বিষয়ে খুব কম বিশ্বাসী। সে কুকুর ভয় পেতে লাগলো। এত রাতে কুকুর দেখলেই তাড়া করবে আর কুকুরের সাথে দৌড়ে পারা কোনো মামুলি কথা নাই। ভয় এড়াতে সে কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে আপন মনে হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে একটা সময় হুট করে সে তার ঘাড়ে লোমশ কিছু একটা স্পর্শ অনুভব করে। চমকে উঠে সে পিছনে ফিরে তাকায়, কিন্তু মোবাইলের আলোতে দূর পর্যন্ত যে কুয়াশা ছাড়া কিছুই খুঁজে পাচ্ছিল না। ল্যাম্পপোস্টের আলোতেও সব যে আলো যে খুব অনেক ছিল সেটাও না। আর ওই জায়গাটার জামালপুরে একটা বিশেষ আমি দেখেছি যে এখানে ল্যাম্পপোস্টের শহরটা খুব বেশি উন্নত না। আমি আগে যখন দেখেছি উনিও বলেছেন সেটা। এবং প্রত্যেক সড়কে ল্যাম্পপোস্ট আছে, কিন্তু সবসময় সেটা জ্বলে না। তো লিটারালি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তাকে হাঁটতে হচ্ছিল। তো মনের ভুল ধরে নিয়ে এসে ব্যাপারটার থেকে তৎক্ষণাৎ বেরিয়ে এসে হাঁটার গতি বাড়িয়ে দেয়। তো বাসায় হেঁটে আসতে অনেকটা 15 মিনিটের সময় মতো লেগে যায়। সে বাড়ির গেটে এসে দারোয়ানকে ডেকে গেট খুলে দিতে বলে। দারোয়ান গেট খুলে দিতেই সে উপরে উঠে 2 তলার তাদের বাসায় চলে আসে। বাড়িটা তাদের নিজেদের 3 তলা বিল্ডিং। ফ্রেশ হয়ে ভাত রান্না ডিম ভাজি করে খেয়ে বিছানায় শুয়ে মোবাইল চালাতে শুরু করে। জার্নির কারণে ক্লান্তির জন্য খুব তাড়াতাড়ি তার তন্দ্রা ভাবটা চলে আসে। এর কিছুক্ষণ পর তার ঘুম ভাঙে দরজার ঠকঠাকানি শব্দ হয়। শীতের কারণে সে উঠে না গিয়ে রুম থেকেই জিজ্ঞেস করে, কে? রাকিব চাচা নাকি? তা ওদের দারুণের নাম ছিল রাকিব। মনে মনে ভাবছিল এত রাতে কি নাকি কলিং বেল না চেপে আধ্যাত্মিক দরজা টোকা দিচ্ছে, কাহিনী কি? তো মোবাইলের স্ক্রিনে তাকাতে সে দেখে মাত্র 5 থেকে 7 মিনিটের মতো হয়েছে তিনি ঘুমিয়েছে, অথচ তার মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে। যাই হোক, ক্লান্তিতে থাকলে এরকম হয়তো ভুল হতে পারে বা হরহামেশাই হয়। তাহলে উনি ভিতর থেকে জিজ্ঞেস করছেন, চাচা কিছু লাগবে? তো ওই পাশ থেকে কথা আসছে না। তিনি বলেন, কথা বলছেন না কেন? শুধু দরজা ঠকঠক করে যাচ্ছে ওই পাশ থেকে। তো বিরক্ত হয়ে সে উঠে এসে দরজা খুলে দেয়, কিন্তু ওপাশে সে কাউকেই দেখে না। দরজা খুলতে সে খানিকটা গরম বাতাস স্পর্শ অনুভব করে তার শরীর ভেদ করে ঘরের ভিতরে গিয়ে উধাও হয়ে যায়। দরজা লাগিয়ে সে নিচে যায় দারোয়ানের কাছে, গিয়ে বলে, চাচা আপনি আমাকে ডাকলেন না একটু আগে? দারোয়ান বলে, কই বাবা, না তো, আমি তো প্রায় ঘুমিয়েছিলাম, চোখ লাগা ভাব। তবে আপনার সঙ্গে যে পোলারা আইছিল
ওরে দেখলাম গেট দিয়া ভেতরে চলে গেল। আমি গেট খুলে দিলাম। তো নাইম ভেবাচ্ছে খেয়ে দারুণকে জিজ্ঞেস করলে, কি বলেন মেয়ে, আমি আসলাম বাড়িতে একা, আমার সঙ্গে কাকে দেখলেন আপনি? ঘুমে ধরলে ঘুমায় পড়েন, এমন আবল তাবল কথা বলেন কেন? আমি বাসায় এমনিতেই আমি বাসায় একা, তার উপর বলতেছেন ভয় দেখাই না কথাবার্তা। তো দারোয়ান জানে, ভাই 5 বছর ধরে তোমাদের বাসায় দারোয়ানের কাজ করতেছি, কোনোদিন আমি মানুষ দেখতে ভুল করছি এমন হয়েছে? রাতের ডিউটি আমি করি প্রত্যেক দিন, আমার ঘুম পাইলেও ঘুমরে কেমনে কাবু করার লাগে সেটা আমি আমার থেকে ভালো তুমি কি পারবা বাবা? আমি স্পষ্ট দেখছি তোমার পিছে পিছে একটা খাটো করে কালো পোলা হাইটাইতেছিল, তোমার থেকে 1-1.5 হাত দূরে হাঁটতেছিল। আমি ভাবছি তুমি গ্রাম থেকে ফিরছো, সঙ্গে মনে হয় এখানে কোনো ভাইটাই আইছে তোমার সাথে থাকতে। তুমি গেট দিয়ে ঢুকে গেলা, কিন্তু সেই পোলা পিছের দিকে হাইটা চলে গেল। তোমার যাওয়ার কিছুক্ষণ পর সেই পোলা ফিরে আইসা আমার এগুলো, চাচা একটু গেটটা খুলেন, আমি নাইমের কাকাতো ভাই, ভুল করে রাস্তায় এক দোকানে ব্যাগ ফেলে আইছিলাম, ওইটা নিতে গেছিলাম তখন। এরপর আমি আর কিছু না ভেবে গেটটা খুলে দিই, কারণ ওর হাতে আসলে একটা ব্যাগ আছিল। মনে হয় আমারই ভুল হয়েছে, আমার উচিত ছিল তোমার জিজ্ঞাসা করে গেটটা খুলে দেওয়া। নাইম সাথে সাথে বাড়িতে ওর বাবার কাছে ফোন দিয়ে বলে, আব্বু রাকিব চাচা মনে হয় নেশা টেশা করছে, শোনো কি আবল তাবল কথা বলতেছে। সে দারোয়ানের কাছে ফোন দেয় এবং দারোয়ান সব বলে যে এই দেখেছে সে। পরে নাইমের বাবা দারোয়ানকে বলে, গেটে তালা লাগাও, তালা মেরে নাইমকে নিয়ে বাড়ির আশেপাশের ছাদে খুঁজে দেখো, ওর সাথে কেউ যায়নি এই বাড়ি থেকে। ফাঁকা বাড়ি শেষে না চুরি ডাকাতি করে বসে কেউ। তারা দুজন খুঁজতে শুরু করে বাড়ির এই পাশ থেকে ও পাশ। অনেকক্ষণ খোঁজার পর কাউকে না পেয়ে নাইম বেশ রেগে গিয়ে চাচাকে ধমক দিয়ে বলে, আরে মিয়া বুঝছি আপনার ঘুম পাইছে, নয়তো উল্টাপাল্টা খাইছেন, যান গিয়ে ঘুমান, ঘুমে করে কি না কি দেখছেন, আমার পেছন কে হেঁটে আসলে আমি বুঝবো না, আমি পাগল নাকি, মাথা মোটা। যাই হোক, বেশি কথা না বলে এসে রুমে চলে আসে এবং শুয়ে পড়ে। রাত প্রায় 3টার দিকে আবারও তার ঘুম ভাঙে হঠাৎ করেই। বাথরুমে যায়, ফেরার পথে কিচেন থেকে সে একটা শব্দ শুনতে পায়। ময়লা রাখার বালতির উপর মুরগি উঠে পা দিয়ে খোঁচালে যেমন শব্দ হয় ঠিক তেমন। মানে তার মনে হচ্ছিল ময়লার বালতিতে কিছু একটা হাঁটাহাঁটি করছে। সে ধূপ করে এসে কিচেনের লাইটটা জ্বালিয়ে দেয়, দেখে কেউ নাই। ময়লার বালতিটা যেমন ছিল তেমনই আছে। খানিকটা ভয় পায় সে, কারণ তার দরজায় নক, দারোয়ানের কথা বলাগুলো তিনি ভয় পাচ্ছিল। তারপর আবার কিচেনে সব শব্দ। পরদিন সে তার এক বন্ধুকে বাসায় এনে বলে, কয়টা দিন থাক, আমি পরশু দিনই আবার গ্রামে চলে যাব। এসেছিলাম একটা জরুরি কাজে, একা বাসায় ভাল লাগে না, সময় কাটে না, তাই তোকে আনলাম। রাতে খাওয়া দাওয়া করে দুজন শুয়ে পড়ে। ওর বন্ধু সিগারেট ধরাতে চলে। নাইম বলে, ভাই বারান্দায় যা, আমার শ্বাসকষ্ট হয় তামাক পরা গন্ধে। ওর বন্ধু বারান্দায় যায় সিগারেট ফুঁকতে। যাওয়ার প্রায় 2-3 মিনিট পর সে চেঁচামেচি করে রুমে চলে আসে। নাইম জিজ্ঞেস করে, কিরে তোর কি হলো, এমন পাগলের মতো চেঁচাচ্ছিস কেন এত রাতে? ঘুমাইতে দে তো ভাই, সকালে উঠা লাগবে আমার। ওরে বন্ধু হলে, আরে রাখ তোর ঘুম, আমার বাসায় রেখে আয়, এখানে থাকা সম্ভব না ভাই, মাফ কর। তুই আমাকে কেমনে এখানে, তুই থাকিস কেমনে এখানে? নাইম জিজ্ঞেস করে, মানে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে আর তুই বলছিস এখানে থাকা যাবে না? কি হয়েছে সেটা বলবি তো আগে নাকি? যেটা বলে, আমি সিগারেট ফুঁকতে বাইরে এদিকে সেদিক তাকাচ্ছিলাম, এক সময় তোদের বিল্ডিংয়ের সামনে বিল্ডিংয়ের ছাদের উপরে একটা কালো বেটে লোককে হাত দেখতে পাই। ছাদের উপর বসে রেলিংয়ে পা দুলিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চোখ কচলে আবারও তাকাতেই দেখি কিচ্ছু নেই সেখানে। তাড়াতাড়ি সিগারেট শেষ করে ভেতরে ঢুকতে যাব ঠিক করার পরপরই দেখি তোদের বাড়ির সামনে বাউন্ডারির উপর দাঁড়িয়ে আছে বেটে লোকটা। এক হাতে একটা থলের মতো ছিল, আবছা আলোয় দেখতে পাই থলে থেকে চুয়ে কি যেন একটা পড়ছে। লোকটা কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে এবং হাতে থাকা থলেটা আমাকে ছুঁড়ে মারে। বারান্দার গ্রিলে সেই থলেটা বাড়ি খেতেই আমার গায়ে রক্ত ছিটে আসে। সাথে সাথে আমি চিৎকার করে রুমের ভেতর ঢুকে পড়ি। নাইম এসব শুনে বলে, কই দেখি রক্ত, কই দেখাতো, কই তোর গায়ে রক্ত নেই তো, এক ফোঁটা রক্তের ছিটাফোঁটাও নাই। ভাই সিগারেট খাচ্ছিস, খা, উল্টা পাল্টা জিনিস সিগারেটে ভরে ফুকলে তো এসবই দেখবি। ওর বন্ধু এক প্রকার রেগে গিয়ে গালাগাল করতে বলতে থাকে, কথা শোন, তোর সাথে মজা করার মতো বয়স আমাদের কারোরই নাই। যা বলছি আমি মাত্র দেখেছি বলেছি, জানি তুই বিশ্বাস করছিস না, করবিও না। আমি তো তাও রুমে ফিরেছি, তুই হলে এখানে জ্ঞান হারাতে আমি বাজি ধরতে পারি। আসলে ঘটনা কি জানিস, ক্যান্সারের রোগীকে দেখে খুব সহজে ভেবে নেওয়া যায় ক্যান্সারে আবার কেমন আহামরি রোগ। আমি হলে সহজেই কাবু করে নিতাম, কিন্তু রোগটা যার হয়েছে সে জানে যে আল্লাহই জানে যন্ত্রণাটা কীরকম, বাকিরা তা বোঝার কিংবা অনুভব করার ক্ষমতা নাই। তেমনি এই বিষয়ে। যাই হোক, তুই থাক তোর বাসায়, আমি ফজরের পরেই ভাই টাটা গুড বাই। তো ফজরের পরে সে বাড়ি থেকে চলে যায়। এদিকে নাইম চিন্তায় পড়ে যায়, ভুল ভাল কমন ঘটনা হলেও তো একসাথে এত কিছু হওয়ার কথা না। আর তাছাড়াও এসব অলৌকিক কিংবা ভৌতিক বিষয়ে ওর বিশ্বাস কোনোদিনই খুব একটা ছিল না।
সে অনেকটা কৌতূহল হয়েই তার মাকে সব শেয়ার করে। ওর মা শোনা মাত্রই বকাবকি চিল্লাচিল্লি করে ওকে রাজি করে এক্ষুনি গ্রামে চলে আসতে। উপায় না পেয়ে সে গ্রামে ফিরে যায়। বাড়ি ফেরার পর ওর মা ওকে ইচ্ছে মতো বকাবকি করে। সারাদিন বাইরে ঘুরিস, যখন যেমন চাই করিস, আল্লাহ জানে কিসের উপর পাড়া দিয়েছিস, আল্লাহ জানে কি লেগে গেল আমার ছেলেটার পেছনে। তো নাইম কথাগুলো হালকার উপর নিয়ে ওর আম্মুকে বুঝিয়ে বলে যে আর এসব কিছু না, হিউম্যান ব্রেন ইলিউশন। কিন্তু ওর মা কোনো কথা না শুনে পরের দিন গ্রামের এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের পানি পড়ার একটা তাবিজ দিয়ে বলে এটা 21 দিন পরে রেখো এবং এই পানিটা খেও। বাড়ি ফিরে নাইম মনে মনে নিজের কাছেই নিজে বলতে থাকে, কি এক জ্বালা রে ভাই, তাবিজ কবজ কেন, নামাজ পড়বো, আল্লাহর কাছে সাহায্য যাবো, তাবিজ কি রে ভাই। যাই হোক, এভাবে কয়েকটা দিন কেটে যায়। সকালে ওর ফোন একটা কল আসে রবিউল হসপিটালে। রবিউল ছিল সেই ছেলেটা যাকে সে বাসায় এনেছিল সেদিন ওর সাথে থাকার জন্য। খবরটা ওকে আরেকটা বন্ধু জানায়, অবস্থা খুব খারাপ, 2 হাতের রক কাটা ছিল, আরও অনেক কাহিনী, তুই পারলে আয়। নাইম বাসায় সবাইকে ম্যানেজ করে পরদিন শহরে যায়। রবিউলের জ্ঞান ফিরেছিল তখন। নাইম হসপিটাল রুমে ঢুকিয়ে ওকে জিজ্ঞেস করে, কি রে, দেখে গেলাম তুই সুস্থ, তুই এখন এই অবস্থা কেন? রবিউল রেগে গিয়ে বলতে শুরু করে, যা হচ্ছে সব তোর কারণে। আমি তোকে বলেছিলাম তোদের বাসায় আমি কিছু দেখেছিলাম, কিন্তু তুই বিশ্বাস করিস নাই। আমি বাসায় আসার পর থেকে স্বপ্নে ওই বেটে লোকটাকে দেখা শুরু করি। হসপিটালে আসার আগের রাতে আমার ঘুম ভাঙে, স্বপ্নে তোকে আর ওই বেটে লোকটাকে দেখি। তুই আর আমি রুমে বসে ক্যারাম খেলছিলাম। হঠাৎ তোদের বাথরুম থেকে সেই বেটে লোকটা তোর রুমে এসে আমার দিকে মুখ করে তোর পেছনে দাঁড়িয়ে যায়। আমি হা করে তাকিয়ে আছি, কথা বলতে পারছি না। তুই এদিকে ক্যারামের গুটি নিয়ে ব্যস্ত। আমি তোকে হাতের ইশারা দিয়ে দেখাতে যাব যে নাইম ওখান থেকে সরে যা, তোর পেছনে অদ্ভুত একটা লোক দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বেটে লোকটা খিলখিল করে হাসতে শুরু করে। হাসতে হাসতে ওর বা হাত তুলে আঙ্গুল ছোটের কাছে চেপে ধরে ইশারায় আমাকে চুপ করে যেতে বলে। ওর ডান হাত ছিল দা টাইপের কিছু একটা। বেটে লোকটা তার হাতে রাখা দা দিয়ে তোর মাথায় কোপ দিয়ে মাথা আলাদা করে ফেলে। তুই মেঝেতে ছটফট করতে করতে একসময় নিথর হয়ে যাস। আমি চিৎকার দিয়ে দরজার সামনে চলে আসি বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু দরজা খুলতে পারছিলাম না। আমি দরজার সামনে অসহায় শিকারের মতো বসে কাঁপা শুরু করে দিয়েছি। আর তখনই বেটে লোকটা তোর নিথর শরীরটা নিয়ে বুকটা চিরে ফেললো এবং আমি কাঁপতে কাঁপতে দেখছি আমার হাত পা কাজ করছে না। খেতে খেতে খানিকটা বেটে লোকটা রক্ত মাখা মুখে আমার দিকে তাকিয়ে বলে, কিরে আমার দিকে নজর দিচ্ছিস কেন? তোর কি খাইতে মন চাচ্ছে নাকি? খাবি নাকি? নে আয় একসাথে খাই। এটা বলে সে তার দিকে আগাতে শুরু করে, মুখের সামনে জোর জবরদস্তি করে কিছু একটা খাওয়ানোর, কিন্তু কোনো মতেই তিনি মুখ খুলছিল না দেখে সে দা দিয়ে তার দিকে কোপ বসিয়ে দিতেই তিনি লাফ দিয়ে ওঠে বিছানার উপর। তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য দৌড় দিতেই অন্ধকারের মধ্যে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায়। বিশ্বাস কর ভাই, আমি কিচ্ছু বানিয়ে বলছি না, আমি স্পষ্ট শুনতে পাই আমার কানে কেউ একজন ফিস করে বলছিল, কিরে তুই তো খেলি না, আমি তো একাই খাইলাম পুরাটা, তোরটাও খাবো, ওই পরিবারের সবারটা খাবো। এরপর আমার সাথে কি হয়েছে আমি জানি না। সকালে আমি নিজেকে দেখি আমি বিছানায় বসে আছি, পাশে মা আপু বসে আছে, টাওয়াল ভিজিয়ে আমার মাথায় জলপট্টি দিচ্ছে। অনুভব করি আমার গা ভীষণ গরম এবং প্রচণ্ড রকমের ব্যথা, গায়ে নখের আঁচড়, গলায় 3টা আঙ্গুলের ছাপ। আমি সবাইকে ঘটনা বলি। তারপর জানিস কি হয়েছিল? কেউ কিছু বিশ্বাস করেনি, উল্টো আমাকে দোষারোপ করছিল যে আমি নাকি বাইরে থেকে নেশা করে এসেছি, মারামারি করে বাসায় ফিরেছি, আমার শরীরে জ্বর আর ক্ষতের দাগ। ফ্রাস্ট্রেটেড হয়ে আর তাদের কথা মানতে না পেরে রুম থেকে উঠে ডাইনিংয়ে চলে আসি। টেবিল থেকে চাকু নিয়ে নিজেই নিজের 2 হাতে রক কেটে ফেলি। আসলে তাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। তাও তো পেলাম না, উল্টা আমাকেই দোষারোপ যে আমি নিজেই এত খারাপ ঘটনার ভিকটিম। জানি তোর বিশ্বাস হবে না, তোর সাথে যেদিন হবে সেদিন বুঝবি। এগুলো শুনে নাইমের হালকা হালকা বিশ্বাস জন্মাতে থাকে এবং এই বিষয়ে যে একসময় সে ভয় পেতে শুরু করে, কারণ শহর থেকে ফেরার পর ওর সাথে অদ্ভুত ঘটনা শুরু হয়। ওর ভাষ্যমতে তাবিজটা ছুটে গেছিল বাড়িতে ফেরার পথে, কিন্তু সেটা সে টের পায়নি। দিনকে দিন অবস্থা খারাপের চোখ খারাপ হতে শুরু করে। রাতের বেলা হুটহাট ঘুম থেকে উঠে বাইরে চলে যেতে চাইতো তিনি। সবাই মিলে ধরে বেঁধেও যেন তাকে রাখতে পারতো না। তারপর ওকে আবারও সেই গ্রামের হুজুরের কাছে নেওয়া হলে সে আবারও পানি পড়া ও তাবিজ দিয়ে বলেন, দেখেন অবস্থা তো খুব একটা ভালো ঠেকছে না, আপনি কোনো বড় আলমের কাছে যান, তাবিজ যে কখন ছুটে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। এরপর যা হচ্ছিল সব এভাবে ভাঙা করতে থাকে। 2019-এর রমজানে ঈদের পরের ঘটনা। তারা ঈদের জন্য গ্রামে গেছিল। ঈদের দিন রাতে নাইমের চিৎকার ওর বাবার ঘুম ভেঙে যায়। ঘটনাগুলো শুরু হওয়ার পর থেকে ওর সাথে কেউ না কেউ রাতে থাকতো।
মানে ওকে একা কোথাও যেতে দিত না বাসার কেউই। ঘুম ভাঙতে ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ও বাবা, ওরা আমাকে মেরে ফেলবে। আগে আমাকে প্রতিদিন যাওয়াকে যেভাবে হুমকি দিত, আজও আমাকে হুমকি দিচ্ছে। ওর বাবাকে শান্ত করে বলে, কি হয়েছে বাবা বল। নাইম বলতে শুরু করে, আমি স্বপ্নে দেখলাম কোরবানির গরুর উচ্ছিষ্ট অংশ ডাস্টবিনে ফেলা হচ্ছিল। আমি টয়লেট করতে রাতে বাইরে গেছি। টয়লেট থেকে বের হওয়ার পর আমি শুনতে পাই ডাস্টবিনের ওখান থেকে কিছু একটা চাবাচ্ছে এরকম আওয়াজ। আমি গিয়ে দেখি বেটে একটা লোক ডাস্টবিনে দুহাত দিয়ে খুঁতিয়ে খুঁতিয়ে কিছু খুঁজছে। খানিক বাজে লোকটা ডাস্টবিন থেকে গরুর নাড়ি ভুড়ি বের করে আবারও চাবাতে শুরু করে। আমি ডাক দিতেই সে পেছনে ফিরে আমার দিকে তাকায়। ওর দাঁতগুলো ছিল সূচের মতো ধারালো। দাঁতের ফাঁকে গরুর ভুড়ি ঝুলছিল। দুই হাত আর দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে। একসময় কি যেন হলো, বিরক্তি বোধ করে হাত থেকে সেগুলো ফেলে দিয়ে আমার দিকে তাকিয়ে রাগে গড়গড় করে বলে, না রে, তুই চিন্তা করিস না, তোর মরা দাদার কবরে ঢুকে ওরেকে খেয়ে ফেলবো। তোর বন্ধুরে কেমনে খাবো জানিস? বেটা ইঁদুরের বাচ্চা ভয়ে বাড়ি ছাড়ে না, আবার হুজুর দেখায় তাবিজ নেয়। বের হোক খালি একদিন, রাস্তায় একলা দেখলেই ওর দেহ আলাদা করে ফেলবো। তো ওই দিন উনি বলছে, মানে বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে, তিনি অমনি দৌড় দেয়। তো ওই দিন তার খুব, এটা একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, যে ওই দিন ওরা খুব ক্ষুধায় পাচ্ছিল এবং তাদের জন্য উনি বলছিলেন যে তোদের জন্য আমার খাবার হারাইছিলাম আমি। এটা বলে বেটে লোকটা এক হাতে গরুর নাড়ি ভুড়ি উঠে আবার তার দিকে এগোতে শুরু করে। বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে অমনিই সে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে সে বলছিল, কি রে, খেয়ে দেখ, বিশ্রী একটা স্বাদ এটার, খেয়ে যা। দৌড়াতে দৌড়াতে তিনি একটা কবরস্থানের কাছে এসে পৌঁছায়। কিছু না ভেবেই সেখানে ঢুকে যায়। বেটে লোকটা কবরস্থানের বাইরে থেকে ইট পাথর ছোড়া শুরু করে এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তার ঘুম ভেঙে যায়। ওর বাবা পরদিন ওকে টাঙ্গাইল শহরে একজন পীরের কাছে নিয়ে যায় এবং সব বর্ণনা করে। সব শুনে পীর কোনো সলিউশন দিতে পারে না। বলেছিল, আপনার ঠিকানা, ফোন নাম্বার দিয়ে যান, আমি কিছুদিন পর আপনাদের সাথে যোগাযোগ করব। ওরা এরপর গ্রাম থেকে চলে আসে। এর কিছুদিন পর পীর সাহেব ওদের বাসায় আসেন এবং একটা তাবিজ দিয়ে বলেন, যত যাই হোক এটা হারাতে পারবে না, যেহেতু তোমার বোর্ড পরীক্ষা সামনে, তাই এখন কিছু করতে চাচ্ছি না, শারীরিক ক্ষতি হতে পারে, তোমার আল্লাহ আল্লাহ করে আগে বোর্ড পরীক্ষাটা শেষ হোক, তারপর ইনশাআল্লাহ এটা নিয়ে বসবো। কলেজের টেস্ট পরীক্ষার সময় ওর অবস্থা বেশ খারাপ ছিল এবং 2 সাবজেক্ট ফেল আসে, কারণ সে সব দিকে মন মরা হয়েছিল, কারণ ঠিকমতো খেত না, গোসল করতো না, বুকের দিকে তাকালে পাঁজরের হাড় দেখা যেত এমন অবস্থা। এইচএসসি পরীক্ষার 1 মাস আগে ওর তাবিজ আবার ছুটে যায়। একদিন রাতে সে পড়ছিল, রাত তখন প্রায় 2টো। গলা শুকিয়ে আসার কারণে সে পানি আনতে ডাইনিংয়ে যায়। মেঝেতে কেউ ছ্যাঁচড়ালে, মানে গা ঘষলে যেমন শব্দ হবে, বোতলে পানি ভরে ফিরে আসার সময় সেই রকম একটা শব্দ সে শুনতে পায়। সে বোতলের ঢাকনা লাগাতে লাগাতে হেঁটে যাচ্ছিল। রুম লাইট জ্বালানো, কিন্তু সে কোথাও কিছু খুঁজে না পাওয়ার কারণে জায়গা ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। হুট করে তার হাত ফসকে বোতলের মুখটা মেঝেতে পড়ে যায় এবং গড়িয়ে গড়িয়ে ডাইনিং টেবিলের সামনে এসে থেমে যায়। সে নিচু হয়ে বোতলের মুখটা তুলতে যাওয়ার সময় দেখতে পায় টেবিলের নিচে তার ছোট ভাই বেড়ালের মতো করে বসে আছে আর একটা ছেঁড়া মুরগি কামড়া, মানে ছিঁড়া একটা মুরগি কামড়া খাচ্ছে। সে ভয় পেয়ে ওর বাবা মার রুমে চলে যায়, গিয়ে বলে, আমি এটা দেখেছি। তখন ওর বাবা মা ওর ছোট ভাই রুমে গিয়ে দেখে সে তো ঘুমাচ্ছে। যাই হোক, সে আর পাত্তা না দিয়ে রুমে গিয়ে পড়তে বসে। কিছুক্ষণ পর ছুতে চলে আসে। তন্দ্রা লেগে আসার পর সে অনুভব করে তার বুকের উপর কিছু একটা বসে আছে এবং তাকে তার গলা চেপে ধরেছে। সে দোয়া পড়তে পারছে না, শক্তি পাচ্ছে না। এক পর্যায়ে মনে মনে আল্লাহু আকবার বলতেই তার মুখ খুলে যায় এবং চিৎকার দিয়ে ওঠে। ওর বাবা মা রুমে চলে আসে। সব শুনে ওর বাবা সেই পীর সাহেবকে ফোন দেয় এবং বলে, ভাই, আপনি এর কিছু একটা সমাধান করুন। তাবিজ আবারও ছুটে গেছে। পীর সাহেব বলেন, শুনুন, আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম এতদিন। কালকে আসছি আমি আপনার বাসায়, সব জানাচ্ছি। ফোন রেখে ওর সাথে রাতে শোয় এবং পরদিন সেই পীর সাহেব সন্ধ্যায় তাদের বাসায় আসে। বলে যে আপনার ছেলের উপর গ্রামের কেউ কুফরি করেছে। আসলে ছেলে বললে ভুল হবে, সে যে করেছে সে ছিল আপনার ছেলের এমন অবস্থা দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং ভেতরে ভেতরে মারা যান। মনে আছে আপনাদের গ্রামে একটা মেয়ে আত্মহত্যা করেছিল কয়েক বছর আগে? আত্মহত্যা করেছিল বলে গ্রামের লোকজন মেয়েটির জানাজা হতে দেয়নি। মেয়েটিকে বিনা জানাজায় দাফন করা হয়েছিল। এলাকায় বিভিন্ন লোক ভিন্ন কথা বলেছে। মেয়েটি আত্মহত্যা করেছে, নিশ্চয়ই চরিত্র খারাপ ছিল, ধরা পড়বার ভয়ে নিজের প্রাণ নিজে নিয়েছে। এসব শুনতে শুনতে মেয়েটির মাও মারা যায়। ওর মা হার্টের রোগী ছিল। এসব সহ্য করতে না পারে পরে তিনিও মারা যান। মেয়েটির ছিল ওর বাবা মায়ের একমাত্র সন্তান। মেয়ে আর তার স্ত্রীর শোকে সেই অসহায় বাবা পাগল হয়ে রাস্তায় ঘোরা শুরু করে। এরপর একদিন আপনি গ্রামে যান জমির কাজে। গ্রামে কানাকানির মাধ্যমে ঘটনাটা আপনি শোনার পর সবার সাথে তর্ক বিতর্ক করে মেয়েটির গায়েবানা জানাজা আদায় করেন এবং ওর বাবাকেও হসপিটালে ভর্তি করেন। আসলে মেয়েটি আত্মহত্যা করেনি,
মেয়েটির বাবার সম্পত্তির উপর এক প্রকার লোভ ছিল মেয়েটির বড় ফুপার। সে চেয়েছিল তার ছেলের সাথে মেয়েটির বিয়ে দিয়ে সম্পত্তি হাতে নিবে, কিন্তু ওর বাবা দিতে রাজি হয়নি। একমাত্র মেয়ে ছিল, তাই আরও ভালো ঘরে পাঠানোর স্বপ্ন ছিল। রিজেকশনের অপমান সহ্য করতে না পারে মেয়েটির ফুপা এক কবিরাজকে দিয়ে বাড়ির সবার উপর কুফরি করে। মেয়েটি সেদিন নিজের গলায় ইচ্ছায় গলায় দড়ি দেয় নেই, ওকে জোর করে কাফের জিন সিলিংয়ের সাথে ঝুলিয়ে দম বন্ধ করে মেরে ফেলে। এরপর মেয়েটি জানাজা এরপর মেয়েটি জানাজা পায়নি। ফলে পিশাচটা মেয়েটির মৃত শরীরের উপর কবজা করে বসে, এমনকি খেয়ে ফেলার ইচ্ছা সাধে। মেয়েটি মারা যাওয়ার পর ওর বাবা মাকে পিশাচটা প্রতিদিন নানাভাবে দেখে ভয় দেখে বিরক্ত করেছে, কিন্তু আপনি মেয়েটির জানাজা পড়িয়ে দেওয়ার পর পিশাচটা ওই শরীরের ধারের কাছেও যেতে পারেনি এবং আপনার উপর চটে যায় মেয়েটির ফুপা। তার ফুপা থাকতো মেয়েটির বাবার করে দেওয়াতে এই বাড়িতে ওই গ্রামেই, তবুও তার ভেতরে এত লোভ লালসা সে কুফরি পর্যন্ত করে ফেলে। মেয়েটির ফুপা আপনার ছেলের কিছু জিনিস সংগ্রহ করেছিল, যেহেতু সে এদিক সেদিক ঘুরে বেড়াতো সবসময়, তাই লোকটার কাছে সহজ হয়েছিল সব জিনিস সংগ্রহ করা, কারণ সে ভয় পাচ্ছিল যদি মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে তাহলে তার আর কিছুই পাওয়া যাবে না। সেই কবিরাজকে দিয়ে আপনার ছেলের উপর সেই জিনকে পাঠায় যাতে করে দিয়ে মেয়েটিকে হত্যা করা যায়, কারণ আপনি উঠে পড়ে লেগেছিলেন মেয়েটির বাবাটাকে সুস্থ করার জন্য। এখন এগুলো ছাড়ানোর পথ একটাই, আপনাদের গ্রামে গিয়ে তাবিজগুলো বের করতে হবে। তারা গ্রামে যায় এবং মেয়েটির কবরের পাশ থেকে 6টা তাবিজ এবং মেয়েটির বাড়ির ভেতরে ভিন্ন জায়গা হতে আরও 20টি তাবিজ বের করে আনায় এবং এলাকার মুরব্বীদের মাধ্যমে সভা বসিয়ে সবার সামনে মেয়েটির ফুপাকে নাইমের বাবা বাধ্য করায় সব কিছু ভালোই ভালোই স্বীকার করতে। চাপের মুখে পড়ে সে সব কিছু স্বীকার করে নেয় এবং এলাকার সবাই মিলে তাকে জুতা পেটা করে গ্রাম থেকে বের করে দেয়। এরপর মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে। মেয়ে ও স্ত্রী হারানোর কষ্টে সে বেঁচে থেকেও যে মরে যাবার মতনই তা তো কেবল আল্লাহই জানেন। নাইমের সুস্থতে সময় লেগে যায়, অনেকদিন সময় লেগেছিল এবং খারাপ শরীর নিয়ে তাকে এইচএসসি পরীক্ষা দিতে হয়েছিল। তো এইটা ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ রাজন ভাই আপনার ঘটনার জন্য। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, এই ঘটনাটি একটি কবরস্থান কেন্দ্রিক ঘটনা। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন রংপুর বিভাগ থেকে, লালমনিরহাট জেলা থেকে সারিয়া ভাই। এই সারিয়া ভাইয়ার বাসা লালমনিরহাট জেলায়। তো ইনি যে ঘটনাটি আমাকে সংগ্রহ করে পাঠিয়েছেন, এই ঘটনাটি লালমনিরহাট জেলার একটি অত্যন্ত বড় একটি কবরস্থানের ঘটনা। তো ঘটনাটি আমি সরাসরি আপনাদের মাঝে তুলে ধরতেছি। সো আমি আশা করি ঘটনাটি আপনাদের ভয় এবং গা শিংড়ে ওঠার মতো একটি ঘটনা। সো ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 26 বছর আগের ঘটনা, প্রায় 2000 সালের ঘটনা। সেই সময় লালমনিরহাট জেলায় এতটা পরিমাণ উন্নত বা এতটা ছিল না। তো কবরস্থানের দিক দিয়ে লালমনিরহাটের যে জেলা কবরস্থানগুলো ছিল, ও সেগুলোর দিক দিয়ে বড় বড় কবরস্থান ছিল। তো তিনি যেটা আমাকে শেয়ার করেন যে ঘটনাটি, এটি তাদেরই গ্রামের একটি কবরস্থানের বড় একটি কবরস্থানের ঘটনা। তো ঘটনাটি ঘটে এই 2000 সালে তখন। আর এই ঘটনাটি এই সারিয়া ভাইয়ের দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তিনি যেটা আমাকে বলে যে তিনার দাদু একজন কবর খোরক ছিলেন। তো প্রতিনিয়তই যদি কেউ মারা যেত তিনি আর কি কবর খুঁড়তেন। তো তিনি যেটা বলেন যে আমি এতগুলো কবর খুঁড়ছি, আর যেটা বলার বাইরে, মানে তাদের গ্রামে যত কবর লাশ মারা যেত সবগুলো উনি আর কি কবর করতেন। তাদের গ্রামে এরকম কোনো অদ্ভুত বা ভৌতিক কিছুই ঘটতো না। হঠাৎ করে তাদের গ্রামে একটা নেমে আসে একটা আতঙ্কের ছাপ, যেটা বলার বাইরে। একদিন তাদের গ্রামের আবার একটা কবরস্থানের একটা নিয়ম ছিল, যে যদি কেউ ফাস্টিংয়ে বা বিষ খেয়ে এরকম করে কেউ মারা যায়, সেই লাশগুলোকে আলাদা জায়গায় কবর দিত, এবং যারা এমনিতেই মারা যেত তাদেরকে আলাদা জায়গায়। তো 2টা ভাগে বিভক্ত ছিল কবরস্থানটি। তো ইনি আবার যখন কবরস্থানে কবর খুঁড়তেন তখন কোনো সমস্যা বা এরকম কোনো কিছুই ভয় পাইতেন না উনি। তো একদিন কবর খোঁড়া ছিল না, সেদিন রাত প্রায় 10টা নাগাদ বাজে। তো তিনি আবার ওই যেটা কবরস্থান যে
যারা ফাঁস বা বিষ খেয়ে মারা যায় সেই কবরস্থানটা কিন্তু রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে। এই কবরস্থানের পাশ দিয়ে এনার এই সারিয়া ভাইয়ের দাদু আসতেছিল, মানে বাজারে অনেকক্ষণ আড্ডা দিয়ে রাত 10টা 10:30 বাজছে, উনি রওনা দিছে বাড়ির দিকে। তো যখন বাড়ির দিকে রওনা দিছে, উনি আসতেছে বাড়ির দিকে, এই কবরস্থানের পাশে আসার আগে মানে কবরস্থানের যে কিনারা ছিল সেই কিনারা আসার পা ফেলছে, সেদিক মধ্যে উনি শুনতে পাচ্ছে যে পিছন থেকে কেউ মনে হয় হেঁটে আসতেছে। এটা ওনার অনুভূতি হচ্ছিল, এদিক দিয়ে আসতেছিল, ওনার অনুভূতি হইতেছিল যে পেছন থেকে কেউ আসতেছে। তো এই বিষয়টা উনি খেয়াল করতেছে বেশ অনেকক্ষণ যাবৎ। তো তখন উনি যখন কবরস্থানের পাশে আছে, এটা একটা ভয়ের বিষয় যে কবরস্থানের পাশে এসে এরকম একটা আওয়াজ শোনা যাচ্ছে। তিনি আবার পিছন ফিরে লাইটটা তাক করছে, তো দেখে যে পিছনে কেউ নাই। তো যাইতেছে কবরস্থানের রাস্তার মাঝখানে গেছে। যাওয়ার পর উনি দেখতে পাচ্ছে যে কবরস্থানের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। কবরস্থানটা কি বিশাল বিশাল বড় কবরস্থানটা, তো কান্নার আওয়াজ আসতেছে। কান্নার আওয়াজটা একটা নতুন একটা কবর, মাত্র 3 দিন কি 4 দিন হবে এরকম, এই কবরস্থানটা থেকে কান্নার আওয়াজ আসতেছে স্পষ্ট, উনি বুঝতে পারতেছে। কারণ উনি নিজেই এই কবরটা খুঁড়ছে এবং ওই দিকে একটা কবর ছিল, এটা উনি জানতেন। তিনি যখন এরকম একটা কান্নার আওয়াজ শুনতে পেলেন, তিনি হয়তো ভাবছে যে কেউ তার আত্মীয় স্বজন বা কেউ আসছে হয়তো। এনার খেয়াল ছিল না যে এত রাতে এখানে কে আসতে পারে, ভয়ের একটা ব্যাপার, এটা ওনার বুঝেছিল না। তো তিনি আবার সাহস করে বলে যে এত রাতে তো কবরস্থানে থাকাটা ঠিক না, তো লোকটাকে বুঝায় বাড়ি দিয়ে পাঠাই। এই কথা অনুযায়ী উনি গেছে লোকটার কাছে। যাওয়ার পর উনি যেটা দেখতে পেলেন যে একটা সাদা কাপড় পরিধান একটা মহিলা লোক, চুলগুলো তার ছেড়ে দেওয়া, সে বসে আছে কবরের পাশে। এটা দেখে তার তো প্রচণ্ড লেভেলের ভয় পাওয়া শুরু হয়ে গেল, যেটা বলার বাইরে, মানে যেটা একদম বলার বাইরে, মানে ভাবতেও অবাক। উনি কখনো এরকম কিছু দেখে নাই। তো যখন এই সাদা কাপড় পরিধান লোকটাকে দেখতে পেলেন, তখন উনি সাথে সাথে লাইটটা ওই দিকে তাক করছে আর ওদিক দিয়ে এগিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে লাইটের আলোটা একটু কমে আসে, আর উনি দেখতে পাইতেছিল যে উনি যত দূর যাচ্ছিল অত দূর কবরস্থানটা এবং ওই সাদা কাপড় পরিধান লোকটা মানে চলন্ত অবস্থার মতো যাচ্ছিল, এটা মনে হচ্ছিল। তো উনি হাঁটতে হাঁটতে এমন একটা পর্যায়ে উনি কবরস্থানের মাঝখানে চলে গেছে। ওই কবরটার পাশে মানে কোনোভাবে যাইতে পারতেছে না। তো যখন কোনোভাবে যাইতে পারতেছে না, তখন ওনার জ্ঞানে আসে যে আমি কোথায় আসলাম, বা কবরস্থানের ভিতরে কি করতেছি, কেনই আসলাম, এটা ওনার প্রশ্ন জাগতেছে। তো কান্নার আওয়াজটা তো থেমে গেছে, তাহলে আমি এখানে কি করতেছি, এটা ভাবতেছে উনি। এদিক মধ্যে একটা ফিসটা শব্দ শোনা যাচ্ছে, ফিসফিসানি, মনে হচ্ছে কেউ পাশে কথা বলতেছে কয়েকজন মিলে। তো যখন এরকম করে কয়েকজন মিলে কথা বলতেছিল, মনে হচ্ছিল ওনার, ইনি এক মুহূর্ত দেরি না করে আশপাশটা লাইট দিয়ে দেখতেছিল। আশপাশটা যখন লাইট দিয়ে দেখতেছিল, মনে হচ্ছে উনি যেটা দেখতে পায় যে মানে কবরস্থানের পাশ থেকে কিছু ধোঁয়া বের হচ্ছে আশপাশ থেকে। এটা দেখে তার ভয়ে কপাল ঘেমে, একদম শরীর ঘেমে পানি বের হচ্ছিল যে কবরস্থানের পাশ থেকে ধোঁয়া বের হবে কীভাবে, ধোঁয়া এরকম আসলো কীভাবে, কুয়াশার মতো ধোঁয়া। উনি ভাবতেছিল যে কুয়াশা এবারে এখানে কিভাবে আসবে। আসলে কিন্তু উনি ধোঁয়া দেখতে পাইতেছিল। তো যখন এটা দেখার পর ওনার বোঝার বাকি ছিল না যে এখানে যেহেতু এই লাশটা আমি নিজেই কবরস্থানটা খুঁড়ছি, আর এটা একটা খারাপভাবে মারা যাওয়া লাশ, হয়তো বা তারই কোনো কিছু হইতেছে, এটা ভাবতেছিল উনি। এটা ভেবে উনি একদম কবরস্থান থেকে প্রচণ্ড গতিতে দৌড় দেয় বাড়ির দিকে।
তো দৌড়াতে দৌড়াতে উনি একটা কবরের উপরে উল্টে পড়ে। উল্টে পড়াতে ওনার পায়ের মানে পাটা কবরস্থানের মাঝখানে ডুবে যায় এবং উনি কবরস্থান থেকে যে পাটা বের করবে এটা শক্তি পাইতেছিল না। তো যখন হাত ভেতরে দিয়ে দেখে যে ওনার হাতের মানে পায়ে কেউ মনে হয় মানে এরকম করে হাত দিয়ে চেপে ধরছে পাটা। এটা মানে ওনার বোঝার বাকি ছিল না যে এখানে প্রচণ্ড লেভেলের একটা খারাপ কিছু হতে যাচ্ছে। তো উনি সাথে সাথে আয়াতুল কুরসি পড়া শুরু করলো। পড়ার পর 1 সেকেন্ডের মধ্যে ওনার পাটা ছেড়ে দেয়। তারপর ওই পাটা জোরে টান দিয়ে বের করে উনি দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যাওয়ার পর উনি বাসায় যেয়ে হাঁপাতে হাঁপাতে একদম অজ্ঞান হয়ে যায় এই বিষয়ে ভয়ে। পরে যখন ওনার জ্ঞান ফেরে, সেদিন রাতে আর মানে সবাই ভাবছিল হয়তো ঘুমাইছে, সেদিন আর জ্ঞান ফেরে নাই। পরে উনি আর কি বিছানায় শুয়েই ওই রকম অজ্ঞান হয়ে গেছে, কেউ জানতো না। তো পরের দিন সকালবেলা ওঠার পর উনি এই বিষয়গুলো সবাইকে বলে যে কবরটা যেহেতু এরকমভাবে আসছিল লাশটা, আমরা তো জানতাম না বা এরকম কিছু, তো কবরস্থানটা জিয়ারত করাটাও খুবই উচিত এবং এই লাশটা কিসের জন্য মারা গেছে বা এরকম কিছু তদন্ত করাটাও উচিত। তো পরের দিন কয়েকজন হুজুর এবং মাদ্রাসার ছাত্রকে নিয়ে যেয়ে উনি কবরটা জিয়ারত করে। আর যে কবরের পাশে ওনার পাটা ঢুকে গেছিল, উনি দেখতে পায় যে ওই কবরের মাঝখানে মাটি ডেবে একদম ভেতরের দিকে চলে গেছে। তো এটার কারণ হচ্ছে যে উনি কবরস্থানের দায়িত্বে ছিলেন, কিন্তু ওই কবরস্থানটা মাটি দিতে উনি ভুলে গেছিলেন। তো মোটামুটি সবগুলো কবরেই কিন্তু ডাবার পর উনি মাটি দেন। তো এই কবরটা মাটি দেওয়া হয় নাই। তো পরবর্তীতে উনি ওটাতেও মাটি দেয়। আর এরপরে এই কথাগুলো শোনার পর গ্রামবাসী সবাই মিলে ওই কবরস্থানের পাশ দিয়ে যে রাস্তাটা বয়ে গেছে, ওই রাস্তাটা একদম সরিয়ে অন্য পাশ দিয়ে রাস্তাটাকে নিয়ে যাওয়া হয়। আর ওই আশেপাশে কবরস্থানটা একদম একাই পড়ে থাকে এবং ওই দিক দিয়ে কেউ যাওয়া আসা করে না, কারণ এতটা পরিমাণের ভয়ঙ্কর লেভেলের কাজ, তাও আবার একজন গোরখোরকের সাথে হয়ে গেছে, সেটা ভাবনারও বাইরে, সেটা বলারও বাইরে, এতটা পরিমাণের ভয়ঙ্কর। তিনি এর পরবর্তীতে এই কথাগুলো সবার সাথে শেয়ার করার পর তার একটা মনটা হালকা হয়ে যায় এবং সবাই বলে যে এটা কোনো সমস্যা না, যেহেতু এরকম একটা লাশ মারা গেছে সে ফার্স্টিংয়ে, এই জন্যই হয়তো এরকম কিছু হয়েছে। সে এরপরে থেকে আর কোনো ঘটনা ঘটে নাই ওনার দাদুর সাথে। এটাই ছিল ওই শাহরিয়া ভাইয়ের দাদুর ঘটনা। তো ঘটনাটি আসলে একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা। তো আমি শোনার পর থেকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম রাসেল ভাই। তো এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই লিসেনার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। শাহরিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটি ঘটনা আমাকে পাঠিয়েছেন। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ঘটনায়। প্রথম ঘটনায় এই ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম আফনান ভাই ও আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সকল লিসেনার্স। আমি আফনান দ্য হরর ওয়ার্ল্ডের নিয়মিত একজন শ্রোতা। আমার নাম আল আমিন। আমার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। আফনান দ্য হরর ওয়ার্ল্ডে পাঠানো এটা আমার ৮ম ঘটনা। ঘটনাটা আমি একজন ট্রাক ড্রাইভারের কাছ থেকে শুনেছি। আমি যার কাছ থেকে ঘটনাটি পেয়েছি তার বয়স 50+ হবে। ঘটনাটি আমি কিভাবে পেলাম তার একটা বর্ণনা দেই। আমি পুরান ঢাকায় ছোট্ট একটা দরজা উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি। আমি যে প্রোডাক্টগুলো তৈরি করি সেগুলো দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ট্রাকের প্রয়োজন হয়। আমার বানানো প্রোডাক্টগুলো বেশিরভাগ রাতে ট্রাকে করে সরাসরি ফ্যাক্টরি থেকে ডেলিভারি দেওয়া হয়। তেমনি এক রাতে লাউড স্পিকারে আমি আফনান দ্য হরর ওয়ার্ল্ড শুনছিলাম। আর সেদিন রাত্রে আমার বানানো প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য যে ট্রাক ভাড়া করে আনা হয় সেই ট্রাক ড্রাইভারের কাছ থেকে আমি ঘটনাটি পেয়েছি।
লাউড স্পিকারে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের ঘটনা শুনে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আফনান ভাইয়ের হরর শোতে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা লিখে পাঠাতে পারবে? আমি বললাম, হ্যাঁ পাঠাতে পারবো, আপনার ঘটনাটি বলুন। তখন তিনি তার ঘটনাটি বললেন। যদিও বা ট্রাক ড্রাইভার তিনি, কিন্তু ট্রাক চালানোর সাথে এই ঘটনাটির সম্পর্ক নেই। আমি তার ভাষায় লিখছি। ঘটনাটা নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কোনো এক গ্রামে। সময়টা 1997 সালের বর্ষাকাল। বলছেন ট্রাক ড্রাইভার। সে সময় আমার বয়স 24 কি 25 হবে। ঘটনাটা ঘটে আমার সাথে এবং আমার চাচাতো ভাইয়ের সাথে। আমার নাম আলাউদ্দিন এবং আমার চাচাতো ভাইয়ের নাম জালালউদ্দিন। আমাদের দাদি আমাদের দুই ভাইয়ের নাম রেখেছিলেন। মানুষেরা আমাদের দুজনকে আলাল আর জালাল বলে ডাকত। আমার ভাই আমার থেকে 3 কি 4 মাসের ছোট। আমরা দুজন প্রায় একসাথেই থাকতাম, একসাথে স্কুলে যেতাম, একসাথে খেলতাম, একসাথে একই বিছানায় ঘুমাতাম। মোট কথা আমরা যা যা করতাম দু ভাই মিলেমিশে করতাম। তেমনি একদিন আমরা ঠিক করলাম সিনেমা হলে সিনেমা দেখতে যাব। যেই ভাবা সেই কাজ। তো আমরা দুজন ঠিক করলাম সন্ধ্যা 6টার শোতে সিনেমা দেখব। যথারীতি আমরা দুজন সিনেমা হলে গেলাম। সিনেমা দেখার এক পর্যায়ে ইলেকট্রিসিটি চলে গেল। ইলেকট্রিসিটি চলে যাওয়াতে হল কর্তৃপক্ষ জেনারেটর মেশিন স্টার্ট করলো। জেনারেটর চালু করার কিছুক্ষণ পর সেটারও কিছু সমস্যা দেখা দিল। জেনারেটর ঠিক করতে প্রায় 30 মিনিটের কিছু বেশি সময় লেগে গেল। জেনারেটর ঠিক হওয়ার পর বাকি ছবি শেষ হতে প্রায় 9:45 মতো বেজে গেল। ছবি দেখা শেষ করে সিনেমা হল থেকে বের হলাম। সিনেমা হল থেকে বের হয়ে দেখলাম বৃষ্টি পড়ছে। আমরা আমাদের সাথে করে ছাতা আনিনি। এর কারণ হলো সিনেমা হলে আসার সময় বৃষ্টি ছিল না, তাই সাথে করে ছাতা আনিনি। আমাদের বাড়ি এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। বৃষ্টিতে হেঁটে বাড়িতে যেতে আমরা ভিজেই যাব, তাই আমরা কিছুক্ষণ সিনেমা হলের নিচে অপেক্ষা করলাম, এই ভেবে যে বৃষ্টি কমলে বাড়ির দিকে হাঁটা শুরু করব। কারণ এখান থেকে আমাদের বাড়ি যেতে হাঁটা ছাড়া কোনো উপায়ই ছিল না। কিছুক্ষণ পর বৃষ্টি কিছুটা কমে এলো। আমি আর আমার ভাই দুজন মিলে ভাবলাম এখন তো বৃষ্টি কিছুটা কমেছে, এবার হাঁটা শুরু করা যায়। এমনিতেই রাত অনেক হয়ে গেছে, তখন রাত 10:30 বেশি বাজে। তো বৃষ্টি পুরোপুরি থামার আশায় থাকলে আজ আর বাড়িতে আমরা যেতেই পারবো না। সিনেমা হলের আশেপাশে সব দোকান বন্ধ হয়ে গেছে, রাস্তায় তেমন কোনো মানুষ নেই, শুধু সিনেমা হলের ভেতর একটা দোকান খোলা। আমরা সে দোকান থেকে সিগারেট ও ম্যাচ কিনলাম। দুজন দুটো সিগারেট জ্বালিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। রাস্তা একেবারে নীরব, আর বৃষ্টি হওয়াতে রাস্তায় কোনো মানুষ, এমনকি কোনো কুকুর বিড়ালও নেই। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল আর হালকা বাতাস বইছে। তখনকার রাস্তাঘাটও বেশি ভালো ছিল না। মাটির রাস্তায় ছোট ছোট গর্তে পানি জমে আছে, আর পুরো রাস্তা জুড়ে কাদা আর পিচ্ছিল হয়ে আছে। কর্দমাক্ত রাস্তায় হাঁটতে আমাদের খুব বেগ পেতে হচ্ছে। সিনেমা হল থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 4 কিলোমিটার মতো, আর এই 4 কিলোমিটার রাস্তার 3 কিলোমিটার রাস্তা বিলের মাঝখান দিয়ে আড়াআড়ি ভাবে যেতে হবে। নদী পার হয়ে যেভাবে এক পার থেকে আরেক পারে যেতে হয় ঠিক সেইভাবে। বিলের 3 কিলোমিটার রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর নেই, আর বিলের এই 3 কিলোমিটারের মধ্যে 2টা ব্রিজ পড়ে। একটা ব্রিজের দৈর্ঘ্য 200 ফিটের মতো, আর একটা 50 কি 60 ফিটের মতো। আর আমাদের যাওয়ার সময় যে ব্রিজটা আগে পড়ে সেটা 200 ফিটের ব্রিজ। ব্রিজের এক মাথায় একটা বড় হিজল গাছ, আর এক মাথায় একটা তাল গাছ। ব্রিজটাতে মাঝে মধ্যে কিছু ভৌতিক ঘটনা ঘটে, এটা আমরা জানতাম। আমরা বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমরা বিলের রাস্তায় এসে পড়লাম। বর্ষাকাল হওয়াতে বিলে তখন অনেক পানি, একদম রাস্তা ছুঁই ছুঁই পানি। আর বর্ষার সময় যখন চারদিকে পানি উঠে যায় তখন বিষাক্ত সাপ উঁচু জায়গায় বা রাস্তায় এসে আশ্রয় নেয়। আমরা সাপের ভয়ে দুজন হাতে দুটো মোটা লাঠি নিলাম, যাতে সামনে সাপ দেখলে লাঠি দিয়ে তাড়াতে পারি।
বা যদি কোনো বিপদে পড়ি তাহলে যেন সেটা প্রতিহত করতে পারি। আমরা বিলের রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে আমরা ব্রিজের কাছাকাছি আসলাম। তখন আমরা ব্রিজে উঠিনি। একটু দূর থেকেই আমরা দুজনেই খেয়াল করে দেখলাম ব্রিজের উপর কালো দুটো কিছু দাঁড়িয়ে আছে। যদিও তখন চাঁদের আলো ছিল না, তবে ঘুটঘুটে অন্ধকারও ছিল না। আর বিলে অনেক পরিষ্কার পানি ছিল। বিলের পানি তো কোনো কচুরিপানা বা কোনো আগাছাও ছিল না। আর মাঝখানে বিদ্যুৎ চমকানোয় সেই আলোয় আমরা দুটো অবয়ব খুব ভালোভাবেই দেখতে পেয়েছিলাম। সেগুলো দেখে আমরা কিছুটা ভয় পেলাম। আমি আমার ভাইকে বললাম, এত রাতে ব্রিজের উপরে এই দুটো অবয়ব দাঁড়িয়ে আছে, এগুলো নিশ্চয়ই মানুষ না, নিশ্চয়ই ও দুটো খারাপ কিছু। ও দুটো দেখতে অনেক লম্বা, কম করে হলেও ও দুটোর উচ্চতা প্রায় 10 ফুটের মতো হবে। একেবারে কালো কুচকুচে, হাত পা মানুষের মতো, তবে মুখ দেখতে পেঁচার মতো। অনেক ভয়ঙ্কর চেহারাটা, আর চেহারাটা খুব বড়, আর চোখ দিয়ে মনে হয় আগুন ঝরছে। এসব দেখে আমরা খুব ভয় পেয়ে গেলাম। ভয় পেলেও আমাদের পিছনে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। কাদা আর পিচ্ছিল রাস্তা দিয়ে এতখানি হেঁটে আসতে খুব কষ্ট হয়েছে। পেছন দিকে ফিরে যাওয়া আর সম্ভব ছিল না। তখন আমরা একজন আরেকজনকে বললাম, আমাদের কাছে সিগারেট ও ম্যাচ আছে, আমরা সিগারেট জ্বালাই। শুনেছি আগুন সাথে থাকলে খারাপ কোনো কিছু সামনে আসতেই পারে না। আমরা সিগারেট ধরানোর চেষ্টা করলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা যতই আগুন জ্বালানোর চেষ্টা করছি কোনোভাবেই আমরা আগুন জ্বালাতে পারছি না। একসময় ওই দুটো জিনিসের সাথে আমাদের চোখাচোখি হলে আমরা দুজনই দেখতে পেলাম ওদের চোখ আরো বড় হয়ে গেছে এবং মনে হচ্ছে আগের থেকেও বেশি লাল টকটকে হয়ে জ্বলজ্বল করছে চোখ দুটো, আর রাগান্বিত চোখে আমাদের দিকেই তাকিয়ে আছে। অল্প কিছুক্ষণ পর ওই অবয়বগুলো পাখির মতো উড়াল দিয়ে একটু উপরে উঠে অদৃশ্য হয়ে গেল। তখন আমরা মনে করেছি, যাক, আপদ বিদায় হয়েছে, ওগুলো চলে গেছে। ওগুলো চলে গেছে মনে করে আমরা যখন হেঁটে ব্রিজের উপর উঠেছি, তখন আমরা আমাদের মাথার উপরে শো শো আওয়াজ শুনতে পেলাম। এই শো শো আওয়াজ শুনে উপরের দিকে তাকিয়ে আমরা দেখতে পেলাম ফুটবলের মতো দুটো আগুনের গোলা আমাদের মাথার উপরে ঘুরছে এবং বৃত্তাকারে ঘুরছে। ঘুরতে ঘুরতে আগুনের গোলা দুটো নিচে নেমে এসে আমাদের পাশ দিয়ে আবারও চক্রাকারে ঘুরতে লাগলো, আর জোনাকি পাকার মতো জ্বলতে ও নিভতে লাগলো। সাথে করুণ সুরে শিয়াল ও বিড়ালের ডাক শুনতে পেলাম। শিয়াল ও বিড়ালের ডাক শুনতে ছিল বেশ ভয়ঙ্কর। শিয়াল ও বিড়ালের ডাক শুনে ভয়ে আমাদের কলিজা একদম শুকিয়ে গেল। এসব দৃশ্য দেখে আমরা জোরে জোরে দোয়া পড়তে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না। এগুলো আমাদের কাছ থেকে সরছেই না। দুজনে সিদ্ধান্ত নিলাম আমরা সামনের দিকে দৌড় দিব, যেদিকে আমাদের বাড়ি সেদিকে, আর আগুনের গোলা দুটো আমাদের সামনে এলে আমাদের হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করব। এই ভেবে আমরা দৌড় শুরু করলাম এবং আমাদের সামনে আগুনের গোলা দুটোকে দেখতে পেয়ে সজোরে সেগুলোকে আঘাত করলাম। সেগুলোকে আঘাত করার সাথে সাথে আমাদের হাতে থাকা লাঠিগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। আমরা লাঠিগুলো ফেলে আল্লাহর নাম নিচ্ছি এবং দোয়া পড়তে পড়তে দৌড়াচ্ছি, আর পেছন থেকে ভয়ানক গর্জন শুনতে পাচ্ছি। গর্জন শুনে মনে হলো ওগুলো আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে। দৌড়ে আমরা সামনে থাকা ব্রিজ ক্রস করলাম এবং সেখান থেকে কিছু দূরে বাড়িঘর ছিল। দৌড়ে আমরা বাড়ির ভেতর গিয়ে চিৎকার করতে লাগলাম। আমাদের চিৎকারে বাড়ির মানুষ বেরিয়ে এসে আমাদের বলল, কি হয়েছে, তোমরা চিৎকার করছো কেন? আমরা বললাম, কিছু একটা দেখে আমরা ভয় পেয়েছি। ওই রাত্রে আমরা আর আমাদের বাড়িতে গেলাম না। ওই বাড়ির মানুষেরা আমাদের দুজনকে চিনতে পারলেন, আমাদের পরিচয় জানলেন। এরপর আমাদের দুজনকে আলাদা একটা ঘরে থাকতে দিলেন। রাতে আমরা দুজন একসাথে বসে আছি, আর বাইরে শেয়াল ও বিড়ালের করুণ সুরে ডাকাডাকি শুনছি, সাথে শো শো শব্দ। বাইরে কি হচ্ছে সেটা দেখার মতো সাহস আমাদের ছিল না। সারা রাত আমরা না ঘুমিয়েই কাটিয়ে দিলাম। সকালে আমাদের বাড়িতে পৌঁছে মা বাবাকে সবকিছু বললাম।
তারা সব শুনে স্থানীয় মসজিদ থেকে আমাদেরকে পানি পড়া এনে খাওয়ালেন এবং মসজিদের ইমামকে দিয়ে ঝাড়ফুঁক করালেন, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তখন থেকে প্রতি রাতে স্বপ্নে দেখতে পেতাম দুটো আগুনের গোলা আমাদের শরীরের উপর বসে আছে এবং দুটো মানুষ আকৃতির পেঁচার মতো মুখওয়ালা কিছু আমাদের ধাওয়া করছে, ঠিক যেমনটা আমরা ব্রিজের উপরে দেখেছিলাম। আমরা দুজন ঠিক একই রকম স্বপ্ন দেখতাম। স্বপ্ন দেখে ঘুম ভেঙে যেত এবং ঘুম ভেঙে গেলে ঘরের ভিতরে আমাদের সামনেই এগুলো দেখতে পেতাম, সেই আগুনের গোলা আর সেই পেঁচার মতো মুখওয়ালা কিছু একটা। এগুলো দেখে আমরা চিৎকার দিলে সেগুলো কুয়াশার মতো হয়ে বাতাসে মিলিয়ে অদৃশ্য হয়ে যেত। এগুলো দেখে দিন দিন আমাদের দুজনের অবস্থায় খারাপ হতে লাগলো। আমরা ঠিক মতো খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না এবং সবসময় অসুস্থ থাকতাম। আমাদের এই অবস্থা দেখে আমাদের পরিবার আমাদেরকে স্থানীয় মাদ্রাসার এক বড় হুজুরের কাছে নিয়ে গেলেন। সব শুনে তিনি তার অনুসারী কিছু জিনের মাধ্যমে ওগুলোর খোঁজ খবর নেন এবং হুজুর আমাদের বলেন ওগুলো পিশাচ প্রকৃতির জিন, তবে এরা সবসময় মানুষের ক্ষতি করে না। যদি এদের সামনে কেউ পড়ে যায় বা এদের কেউ দেখে ফেলে তবে তারা তাদের ক্ষতি করতে চায়, তবে ইচ্ছা করে ক্ষতি করতে চায় না। এক সময় হুজুর ওগুলোকে হাজির করেন, সেগুলোর সাথে হুজুর কথা বলেন। হাজির হয়ে হুজুরকে তারা বলেন, আমরা ওই ব্রিজেই থাকি, প্রায় রাত্রে আমরা ওই ব্রিজে এসে বিশ্রাম নেই। ওরা আমাদেরকে ডিস্টার্ব করেছে এবং আমাদের শরীরে আঘাত করেছে। ওরা আমাদের চেহারা দেখেছে, আমাদের চেহারা দেখার থেকেও সবচেয়ে বড় কথা আমাদের শরীরে ওরা আঘাত করেছে, আর আমরা ওদের সহজে ছাড়বো না, সুযোগ পেলে ওদের বড় ধরনের ক্ষতি করব। তখন হুজুর বলল, ওরা তো ইচ্ছা করে তোদের ক্ষতি করেনি বা আঘাত করেনি, ওরা তো তোদেরকে আসলে ওইভাবে দেখতে পায়নি, আর তোরাও তো ওদের ভয় দেখিয়েছিস, তাই ওরা বাঁচার জন্য তোদের শরীরে আঘাত করেছে। তখন ওই পিশাচটা বলল, আচ্ছা ওরা এত রাতে ওখানে কেন গেল? এত রাত্রে কোনো ভদ্র ঘরের লোকজন তো ওখানে থাকার কথা না। যদি এত রাত্রে ওরা ওখানে না যেত তাহলে আমরা কি ওদেরকে ভয় দেখাতাম? আমরাও ডিস্টার্ব ফিল করতাম না, ওদেরকেও ভয় দেখাতাম না। তখন হুজুর বলল, তোরা যে ওখানে আছিস সেটা তো তারা জানতো না, আর জানলে কখনোই ওখানে ওরা যেত না। এখন যেহেতু জেনেছে যে ওই ব্রিজে তোরা থাকিস, আর কখনোই ওরা ওই ব্রিজের কাছে যাবে না। আমরা শুনতে পেলাম হুজুরের সাথে ওই পিশাচদের অনেক তর্কাতর্কি হচ্ছে। শেষে ওই ব্রিজের কাছে না যাওয়ার শর্তে পিশাচরা আমাদের আর ভয় দেখাবে না এবং আমাদের পেছন ছেড়ে দেবে বলে রাজি হয়। তবে ওই পিশাচরা বলে, এক দামে কেনা 4টে বড় ইলিশ মাছ এবং 2টো কালো খাসি আর সাথে 4টি মোরগ কিনে দিতে হবে, আর আমাদের আঘাত করার প্রতিশোধ হিসাবে আমাদের শরীরের ছোট কোনো একটা অংশ নাকি ওরা কেটে দেবে বা ক্ষতি করবে, তবে বড় ধরনের কোনো ক্ষতি করবে না। আর যদি আমাদের শরীরের কোনো অংশের ক্ষতি যদি তারা না করে তাহলে নাকি ওদের জিন জাতি ওদেরকে তিরস্কার করবে আর বলবে, তোরা মানুষের হাতে মার খেয়েছিস। আর সুযোগ পেলে ওদের পক্ষ হয়ে আমাদের দুজনকে আরো বড় ধরনের ক্ষতি করতে পারে। মানুষের হাতে মার খেয়েছে এটা জিনেরা নাকি কখনোই মানতে পারে না। এসব কথা শোনার পর হুজুর ওইগুলোকে বলে, তাদের জন্য বড় ধরনের কোনো ক্ষতি না হয়, খবরদার। জিনেরা আমাদের বড় ধরনের কোনো ক্ষতি করবে না বলে আশ্বস্ত করে, আর বলে ওরা দুজন মিলে ব্রিজের কাছে গিয়ে মাছ, মোরগ ও খাসি দিয়ে তাদের কাছে মাফ চাইতে হবে, তবেই তারা আমাদের মাফ করবে, অন্য কেউ গিয়ে মাফ চাইলে হবে না। হুজুর পিশাচদের বললেন, মাছ আর মোরগ দিবে, খাসি দিতে পারবে না রে বাবু। হুজুরের কথা পিশাচটা কিছুতেই মানতে চায় না, তারা বলে খাসি তাদের দিতেই হবে। পরে হুজুর তাদের সাথে অনেক কথা বলে অবশেষে তারা একটা খাসি নিতে রাজি হয়। পিশাচদের কথা মতো এক দামে মাছ, মোরগ ও একটি খাসি কিনে রাত 1টায় আমরা ওই ব্রিজের কাছে যাই। যাওয়ার সময় হুজুর আমাদের তেল পরা দেয়, ওই তেল আমাদের শরীরে মেখে নেই। হুজুর আমাদের বলে দেন, যাই ঘটুক না কেন আমরা যেন পেছন ফিরে না তাকাই। ব্রিজের কাছে যাই আমরা ব্রিজের উপরে 2টো কালো অন্ধকারের জমাট বাঁধা কিছু দেখতে পাই। আমরা দেরি না করে ব্রিজের উপর মাছ, মোরগ ও খাসি দিয়ে বলি, আমাদের ক্ষমা করে দেন, আমরা আপনাদের চিনতে পারিনি, ভয় পেয়ে আপনাদের শরীরে আঘাত করেছি, আর কখনো এমনটা হবে না। এই বলে ওগুলো ওখানে রেখে
উল্টো দিকে দৌড়িয়ে বাড়িতে চলে আসি। ওখান থেকে আসার সময় আমাদের পেছনে অনেক ভয়ঙ্কর শব্দ শুনতে পাই। সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি এক অদ্ভুত ব্যাপার। আমাদের দুজনের ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলের মাথা একটু করে কাটা। কখন আমাদের পায়ের আঙ্গুল কেটেছে সেটা আমরা টেরই পাইনি। তবে আশ্চর্যের ব্যাপার, আমাদের পায়ের আঙ্গুল কেটেছে, আমাদের পায়ে কিন্তু কোনো ব্যথা নেই, একটু রক্তও বের হয়নি। এরপর থেকে আমাদের সাথে আর কোনো কিছুই ঘটেনি। কিছুদিন পর আমরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। সেই 1997 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই 26 বছরের মধ্যে আমরা কখনোই ওই ব্রিজের কাছে যাইনি। আমরা অন্য দিক দিয়ে ঘুরে বাড়িতে যেতাম। এটি ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। অসংখ্য ধন্যবাদ আলামিন ভাইকে, চমৎকার একটি ঘটনা সংগ্রহ করে আমাদের জন্য পাঠিয়েছেন। যদিও এটি একজন ট্রাক ড্রাইভারের ঘটনা, কিন্তু ট্রাক ড্রাইভিং এর সাথে সম্পৃক্ত কোনো ঘটনা আবার এটি নয়। আর গ্রামের ঘটনার মধ্যে একটা অর্গানিক গন্ধ রয়েছে। প্রিয় লিসেনার্স, আমরা বলার ক্ষেত্রে বেশ কিছু শব্দ চয়ন করি যেটা হয়তো বা জিনেরা ওইভাবে বলে না, কিন্তু আমরা আপনাদের বোঝানোর খাতিরে সেভাবে বলার চেষ্টা করি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তো অনেক সময় ঘটনা সুন্দরভাবে উপস্থাপনের ক্ষেত্রে আমরা নিজস্ব কিছু ব্যাপারগুলো পদ্ধতি প্রয়োগ করি। এই জন্য অনেক সময় মনে হতে পারে যে আচ্ছা, জিনেরা তো আরবিতে বলেছিল, তাহলে আপনি কেন আরবিতে বললেন? জিনেরা আরবিতে বললেও অনেক সময় এরকম হয় না যে অ্যারাবিক কোনো ঘটনা আমরা বলেছি, সেখানে জিনেরা তো আরবিতে বলেছে, কিন্তু আমরা যখন জিনের হয়ে বা জিন ওই কথা বলেছে এটা বলি, তখন কিন্তু আমরা বাংলাতেই বলি। তখন অনেকে মনে করেন যে আরবিতেই কেন আমরা বললাম না। আসলে বোঝানোর খাতিরে সেভাবে তো বলা সম্ভব নয়। এই জন্য এই বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকল শ্রোতাদের আমার প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই। আশা করছি সকলেই মহান দয়াময় আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার দয়াময় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে আমার মায়ের সাথে ঘটে যাওয়া কালো জাদুর বাস্তব ঘটনা বলতে চাচ্ছি। আশা করি ঘটনাটা আপনাদেরকে অন্যরকম লাগবে। আর কথা না বাড়িয়ে মূল ঘটনার বর্ণনায় চলে যাই। ঘটনার শুরুতে আমার এবং আমার পরিবারের বর্ণনা দেওয়া প্রয়োজন। আমার নাম মোহাম্মদ আরিফুজ্জামান রুবেল। বর্তমানে আমার বয়স 29 বছর। পড়াশোনা MBA ব্যবস্থাপনা, পেশায় বেকার, চাকরি প্রত্যাশী বেকার, চাকরির খোঁজে আছে। পাশাপাশি হোম টিউটর হিসেবে ছাত্র পড়াই। ঢাকা ক্যান্টনমেন্টের পাশে মাটিকাটা পশ্চিম ভাসানটেক এলাকায় থাকি। আমার পরিবারে মোট 6 জন সদস্য। আমরা 3 ভাই 1 বোন, এদের মধ্যে আমি মেঝো। সে সময়ের যে সময়টার কথা বলছি তখন 1999 সালের ঘটনা। আমার বড় ভাইয়ের বয়স তখন 10 বছর, আমার বয়স 7.5 বছর, বোনের বয়স 5 বছর এবং সবার ছোট ভাইয়ের বয়স 1.5 বছর। আমার বাবা সরকারি চাকরিজীবী, সেজন্য ঢাকায় তার থাকা হতো। মা আমাদের নিয়ে নানার বাড়িতে থাকতেন। নানার বাড়ির এলাকাটায় সকল সুযোগ সুবিধা ছিল, মানে স্কুল, কলেজ, হাট বাজার সব কাছাকাছি হওয়ায় আমরা সেখানে থাকতাম। গ্রামে বিদ্যুতের ব্যবস্থাও ছিল। আমাদের বাড়ি আর নানার বাড়ি একই উঠানে, 4-5টা রুম আছে। আমাদের ঘরটা দক্ষিণ পশ্চিমে ছিল। আমার মা দেখতে ভালো চেহারার এবং স্বাভাবিক গড়নের ছিল। হঠাৎ করে আমার মা ধীরে ধীরে রোগা ও শুকিয়ে যেতে থাকলো। মূল ঘটনার শুরু এখান থেকেই। আমার নানা নানি মাকে অনেক ডাক্তার দেখায়, কিন্তু কোনো অসুখ ধরা পড়ে না। আজ এই ডাক্তার, কাল ওই ডাক্তার, এভাবে কেটে গেল 4 মাসের মতো। মা আগের থেকে অনেক শুকিয়ে যাওয়াতে তার চেহারার অর্থাৎ মুখের চামড়া কুঁচকে এসেছিল। সম্পূর্ণ শরীর পানি শূন্য হলে যেমনটা দেখায় তাকেও ঠিক তেমনই দেখাতো। আমি ছোট মানুষ, এত কিছু বুঝতাম না তখন। নানা বাড়ির পাশেই আমার মায়ের দাদার ভাইয়ের বাড়ি ছিল। দাদার ভাইয়ের বড় ছেলে, মানে সম্পর্কে আমার মায়ের চাচা। আমার মার বংশের অনেকেই ঝাড়ফুঁক করতে জানতেন। মা ওই চাচা, তিনিও ঝাড়ফুঁক করত গ্রামের অন্যান্যদের মতো। অনেকেই উপকৃত হয়েছিল। মায়ের সেই চাচা আসতো মাকে ঝাড়ফুঁক করতে। মা যখন থেকে অসুস্থ হয়, এই ঝাড়ফুঁক চলছিল মা অসুস্থ হওয়ার পর থেকেই একেবারে নিয়মিত।
উনি নিয়ম করে আসরের পরে আসতেন, একদিন পর পর ঝাড়ফুঁক করে আবার চলেও যেতেন। ঝাড়ফুঁক করার পরে মা বলতো কি যেন তার শরীর শক্ত করে চেপে ধরে আছে। মা যখন একথা বলে, নানি সেই চাচাকে বলে যে কেন এমন হচ্ছে, তখন চাচা বলে যে ঝাড়ফুঁক করলে এমন একটু হয়। এই চাচার কথাটা বলার অনেক কারণ আছে, সবাই একটু খেয়াল করে রাখবেন তার, অর্থাৎ চাচার কথাটা। আমরা সবাই ভাবতাম যে মায়ের ভালোর জন্য সে আসে এবং ঝাড়ফুঁক করে যায়। যেহেতু ডাক্তারের অনেক পরীক্ষা করেও কোনো রোগ ধরতে পারছিলেন না, তখন আমার নানি একজন ভালো ও অভিজ্ঞ নামকরা কবিরাজের খোঁজ করছিলেন এবং খোঁজ পেয়েও গিয়েছিলেন। মাকে সেই কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে যা জানতে পেরেছিল তা শুনে রীতিমতো সবাই অবাক হয়ে গিয়েছিল। সেখানে পৌঁছানোর পরে কবিরাজ মাকে দেখার সাথে সাথেই বলে দেয় যে কালো জাদুতে আক্রান্ত আমার মা। কারণ তার এসব দোয়া তাবিজের কাজ করার অনেক দিনের অভিজ্ঞতা। তিনি আমার নানিকে আর মাকে নিয়ে একটা অন্ধকার রুমে গিয়েছিলেন। জিন আসর বসিয়ে জানতে পারে যে আমার মাকে নাকি মায়ের বংশের লোকই তাবিজ করেছে। কে করেছে নাম জানতে চাইলে উনি অর্থাৎ কবিরাজ বলেন নাম প্রকাশ করা নিষেধ আছে। এসব প্রকাশ করা যেমন তাদের নিয়ম বহির্ভূত, অন্যদিকে সামাজিকভাবে একটা ঝামেলা বাড়ার সুযোগ রয়েছে। আর যে কালো জাদু করেছে সে নাকি নতুন তাবিজ কবজের কাজ শিখেছে, আর তা পরীক্ষা করার জন্য আমার মাকেই বেছে নিয়েছে। এছাড়াও আরও একটা কারণ আছে, তা হলো যেহেতু আমার মায়ের সব ভাই বোন পড়ালেখা করে, সেহেতু ভবিষ্যতে আমরা ভালো অবস্থানে যাব, যা তাদের কাছে একটা হিংসার কারণও মনে হয়েছে। অর্থাৎ দুটি কারণে যিনি তাবিজ করেছেন, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার মাকে, দুটি কারণ রয়েছে। একটা কারণ হচ্ছে তিনি নতুন কালো জাদু চর্চা শিখেছেন, যেটা এই কবিরাজ প্রথমেই তাকে দেখে বললেন যে কালো জাদু চর্চা নতুন শিখেছেন এবং সেটার প্রয়োগটা তার উপরে করছেন। আরেকটা কারণ হচ্ছে যেহেতু তার সন্তানরা অর্থাৎ যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি সহ তার যে অন্যান্য সন্তানরা রয়েছে, রুবেল যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন, তিনি সহ যেই অন্য ভাই বোন রয়েছে তারা লেখাপড়া করতেন। তার মানে তাদের একটা ভবিষ্যতে ভালো করার সুযোগ, বড় অবস্থানে যাওয়ার সুযোগ রয়েছে, যেহেতু তারা শিক্ষা দীক্ষায় এগোচ্ছিলেন। এই হিংসা থেকেও তিনি ব্ল্যাক ম্যাজিক শেখার পরপরই তাদের উপরে, তার মায়ের উপরে ব্ল্যাক ম্যাজিকটা করে, মানে এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা। কবিরাজ এও বলছিলেন যে তাবিজের মেয়াদ প্রায় শেষের দিকে, 25 দিন বাকি ছিল। আমরা সবাই প্রচন্ড ভয় পেয়েছিলাম, বাসার সবার মন খারাপ হয়েছিল, সবাই মাকে নিয়ে প্রচন্ড রকমের চিন্তায় পড়েছে। সেই দিন কবিরাজ বলেছিল আমি কিছু দোয়া চীনামাটির একটা প্লেটে রেখে দিচ্ছি, 2 ঘন্টা পর পর পানি দিয়ে সেই দোয়াটা ধুয়ে সেটাকে খাবে। সে সময় দিনে 300 টাকা করে খরচ হতো। একটু ভালোর দিকে যাচ্ছিল মা, সমস্যাটা হলো অন্যদিকে। আমরা যেহেতু জানতাম না যে তাবিজটা কে করেছে, সেই সুযোগটা কাজে লাগিয়েছে যে তাবিজ করেছে। কবিরাজের দোয়া কাজ করে আবার করে না। তখন আবার মাকে সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ বলে আমার দোয়া তো কাজ করার কথা, তবে উনি অন্য রুমে আসেন, জিন চালান করেন এবং বসে বলেন নতুন করে আবার তাবিজ করা হয়েছে। আমার নানিকে কবিরাজ জিজ্ঞেস করেন যে বাসার বাইরে থেকে কেউ আসে কিনা, আর আসলেও যেন আর না আসতে দেয়া হয়, সেই ব্যাপারটাও তিনি বলেন। কবিরাজ ব্যাপারটা বুঝেছিল যে কার কাজ এটা, কিন্তু আমাদের সব বলে দিলে আমরা যদি ঝামেলায় জড়াই গ্রামে একটা সমস্যা হতে পারে, তাই তিনি ব্যাপারটা গোপন রেখেছিলেন। যখন বাহিরের লোক আসতে দেয়া বন্ধ করা হলো তখন মায়ের অবস্থা আস্তে আস্তে কিছুটা ভালোর দিকে। তবে যে তাবিজ করেছে সে তো হার মানতে নারাজ, তার মনের ভেতর জেদ রাগ কাজ করছে। তাই রাতের বেলা সে জিন পাঠাতো আমার মাকে আজে বাজে স্বপ্ন আর আজে বাজে কাজ আর মানুষের মৃত্যুর স্বপ্ন দেখাতো। ঘুমাতে দিত না। কখনো জিন ঠেসে মাকে মারার চেষ্টা করত। যখন ঠেসে ধরতো তখন আমার মায়ের গোঙানোর আওয়াজ শুনে আমার নানা মামারা এসে সূরা পড়ে মায়ের গায়ে ফু দিলে আবার তিনি আস্তে আস্তে স্বাভাবিক হতেন। যে তাবিজ করেছে সে তার জেদ বজায় রাখতে নানা রকম ভাবে জিন দিয়ে ভয় ভীতি দেখায়। যেমন বিছানায় শোয়া অবস্থায় মার মাথার পাশে খসখস শব্দ করে,
দেয়ালে এমন আওয়াজ করে যেন দেওয়ালটা ভেঙে ফেলবে, ঘরের ছাদে হঠাৎ জোর করে বসবে যেন ছাদটা ভেঙে ফেলবে। তবে আমরা কেউই এই আওয়াজ শুনতে পেতাম না, শুধুমাত্র আমার মা একা এই আওয়াজ শুনতে পারত। নতুন পরিকল্পনা করে যে তাবিজ করেছে সে লোকটা, যেহেতু কালো জাদুর প্রভাব ধীরে ধীরে কাটতে শুরু করে। সেই ঘটনার কারণ এখন বলবো। আমার মা অসুস্থ হবার অবস্থায় আমাদের রান্না করে খাওয়াতেন, মাঝে মাঝে নানি খাবার দিতেন। মা যখন গোসলে যেতেন পানি ঠান্ডা থাকলেও তার কাছে মনে হতো যে গরম পানি ঢেলে দিচ্ছে কেউ তার গায়ে। রান্না করতে গেলে চুলার আগুন যত বেশি হয় মায়ের মাথা ব্যথা বেড়ে যায়, বুকে ধরফর করত, যার কারণে রান্না অর্ধেক বাকি রেখেই তিনি রুমে চলে যেতে বাধ্য হতেন। রুমের দরজার মধ্য দিয়ে যাতায়াতের সময় তার মাথা ঝিমুনি দিত। রুমের যে পাশে মা থাকতো সে পাশে কোনায় সবসময় কিছু একটা থাকতো। মা শুয়ে থাকলে তার মাথা ব্যথা আর জোরে ঠেসে ধরত, তবে সব সময় না। যখন তাবিজের কার্যকারিতা বেড়ে যেত তখন মাথা ব্যথা, বুক ধরফর করা, শরীর অবশ হওয়া এমন হতো। এসবের মূল কারণ আছে যা জানতে আরও আমি পুরোটা পড়তে হবে। কবিরাজ তার দোয়া প্লেটে লেখার পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলেন, অর্থাৎ যেই প্লেটটা তিনি বলেছিলেন যে কিছু চীনামাটির প্লেটের উপরে কিছু দোয়া তিনি লিখে দিতেন এবং সেই দোয়াগুলো ধুয়ে পানি খাওয়ার জন্য সেই প্লেটটাতে তিনি দোয়া লেখার পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলেন। কাজ হতো, আবার মাঝে মাঝে বাড়ত, কারণ কবিরাজ তাবিজ করা লোকটা তো আর বসে নেই, সে তার সকল সাধনাকে চেষ্টা করছে। যদি সে ব্যর্থ হয় তাহলে তার বা তার পরিবারের কারো না কারোর ক্ষতি হবে। সেজন্য সে তার সকল কালো জাদু মায়ের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে। তখনও আমরা কেউ জানি না এটা কার কাজ, তবে কথায় আছে আল্লাহ চাইলে কেউ তার বান্দাকে মারতে পারবে না। সেরকম কিছু একটা হঠাৎ দেখা দিয়েছিল। আমার নানার মোট 6 ভাই ছিলেন। আমার নানা বড়, নানার দুই ভাইয়ের আবার 2 মেয়ে ও 4 ছেলে, মানে সম্পর্কে আমার মার আপন চাচা হয়। তার ছোট মেয়ে গ্রামের ব্র্যাক স্কুলে পড়তো, তখন বয়স 13 বছর, 5ম শ্রেণীতে পড়তো। টাকা খরচ হবে বলে স্ত্রীকে স্কুলে 5 বছর পর পর এক ব্যাচ ভর্তি করত, আবার এক ব্যাচ বের হলে 5 বছর নতুন এক ব্যাচ। আর এমনিতেই দেরি করে স্কুলে ভর্তি হয় ছোট ছেলে মেয়েরা। স্কুলে যেতে হলে গ্রামের শেষে কবরস্থান পার হয়ে পাশের গ্রামে যেতে হতো। একদিন সেই মেয়ে লাল জামা পরে মাথায় চুল ছেড়ে দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। খালা দেখতে ফর্সা এবং সুন্দর চেহারার। কবরস্থানের পাশে একটা বড় উঁচু গাছ ছিল, গাছটার নাম আমার জানা নেই। ভর দুপুরবেলা সেই গাছের পাশ দিয়ে একা একা বাড়িতে আসছিল। বাসায় এসে সবার সাথে খারাপ আচরণ করতে লাগলো, কেমন যেন রাগ রাগ ভাব। সবার সাথে উচ্চস্বরে কথা বলতো, নিজেই জগে করে পানি সাথে বাসার পেছনে থাকা গোবর মিশিয়ে পান করছিল। এসব দেখে সবাই বুঝতে চাইল যে ঘটনাটা আসলে কি। তার ছোট 2 ভাই আর অন্য এক চাচা তাকে ধরেও রাখতে পারছিল না। সে কি শক্তি, প্রচন্ড রকমের শক্তি তার গায়ে। ডান হাতের কোনোই আঙ্গুলের নখে সজোরে চেপে ধরে তাকে জিজ্ঞাসা করে। তখন সেখানে একটা রান্নার সময় চুলার আগুন জ্বললে যদি নিজেই রান্না করে তাহলে মাথায় জ্বালা পোড়া করবে, এমন করে বাকি জায়গায় তাবিজ পুঁতে রাখা হয়েছিল। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে পুঁতে রাখা হয়েছিল, যেমন শোয়ার মাথার কাছে একটা, সেটাও মাথার একেবারে কাছাকাছি। মাটির চুলায় রান্না করে সেখানে একটা, গোসলখানায় একটা, এবং একটা বাড়ির উঠোনে। এরপরে খালার জিন ছেড়ে চলে গেল। খবরটা আমাদের বাসায় আসা মাত্র কোদাল দিয়ে মাটি খুঁড়ে 4টা তাবিজ আমরা খুঁজে পাই। একটা খুঁজে পাইনি, সেখান থেকে আমরা সপরিবারে ঢাকায় চলে আসি। 8 বছর পরে আমরা গ্রামে ঘুরতে যাই। তারপর মাঝে মাঝে মা গ্রামে বেড়াতে গেলে এখনো সেই লোক চেষ্টা করে নতুন করে তাবিজ করা। আমরা ঢাকায় এক হুজুরের দোয়া তাবিজে আল্লাহর রহমতে সুস্থ আছি। আরো ঘটনা আছে মাকে নিয়ে। কালো জাদু যে করেছে তা অন্য ঘটনার মাধ্যমে জানতে পারি। যে কালো জাদু করেছে তার এক ভাই বর্তমানে প্যারালাইজড। ক্ষতি হবেই অন্যের ক্ষতি করতে গেলে। আমার মার চাচা যে মাকে একদিন পর পর ঝাড়ফুঁক করত,
সেই মূল শয়তান। সেই কালো জাদু করেছে, গ্রামের অনেক মানুষের ক্ষতি করেছে সে। একটা ঘটনাই বললাম, আরো বাকি আছে কয়েকটা কাহিনীর। পরে সময় পেলে আবারও জানাবো। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ শুনলেন একটি ভূত এফএম, যা হরর স্টোরি নামে পরিচিত। এই গল্প থেকে অনেকগুলো গল্প শোনার পর আজকের যে গল্পটা অন্যরকম একটি গল্প, এমনকি নিউ এপিসোড। এটা বিশেষভাবে রাসেল ভাই এবং কি অন্যান্য যে আরও ভাইয়েরা আছে, তারা মূলত গল্পগুলো আপডেট করে থাকে এবং কি তাদের হাত ধরে কিন্তু ভূত এফএম চালু হয়েছিল। যে আজকের গল্পটা এবং কি আপনার যে বন্ধু বান্ধব আছে আপনার জীবনের সাথে কিন্তু মিলে যেতে পারে গল্পটা। অবশ্যই গল্পটা যদি আপনি আপনার গল্পটা আপলোড করতে চান ইউটিউবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে আমরা আপনার যে কথোপকথন গল্পটা আছে, ভৌতিক গল্পটা আছে, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা শেয়ার করব। এবং কি আপনি আজকের এই ভিডিওটি প্লে করছেন কোন জায়গা থেকে, কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোন ধরনের গল্প, ভূতের যে গল্পগুলো আছে, যে ভয়ঙ্কর গল্পগুলো আছে, আপনাদের মানে কোন গল্পটা শুনতে বেশি ভালো লাগে, এবং কি আপনার বন্ধু বান্ধব বা আপনার ফ্যামিলির পরিবারের সাথে কোনো এ ধরনের গল্প থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। শেয়ার করলে আমরা আপলোড দেওয়ার চেষ্টা করব প্রিয় রিসেলার। তো আজকের ভিডিওটি আপনারা যারা প্লে করছেন, অবশ্যই প্রতিদিন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে একটি করে হরর স্টোরি, ভয়ঙ্কর গল্পগুলো আপলোড হয়ে যায়। আপনারা চাইলে প্রতিদিন এখান থেকে গল্পগুলো শুনতে পারবেন এবং কি আপনাদের বন্ধুদের মাঝে এবং কি আপনার ফ্যামিলি নিয়ে আপনি গল্পটা শুনতে পারেন। এবং এখান থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো, এটা গল্পগুলো কিন্তু মূলত আজ থেকে প্রায় 10-20 বছর আগের যে ঘটনাগুলো, সত্যি ঘটনা, কিন্তু এগুলো ভয়ঙ্কর একটি ঘটনা প্রত্যেকের সাথে কিন্তু ঘটে থাকে। আজকাল হয়তো একটু কম, কিন্তু যে আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে কিন্তু প্রত্যেকটি যে বয়স্ক লোক আছে তাদের কাছ থেকে গল্পগুলো শোনা যায়, যে বাস্তব রূপে কিন্তু গল্পটা রাতে বা দুপুরের দিকে কিন্তু তেঁতুল গাছের যে কাহিনীগুলো, এগুলো কিন্তু শোনা যায় এবং কি বাস্তব মানুষের চোখে কিন্তু ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে, যা মানুষ ভৌতিক মনে করে এবং কি মানুষ কিন্তু ভয় পেয়ে যায়। অবশ্যই যে ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, অবশ্যই কিন্তু সত্য, মানে রিয়েল একটি রিয়েল স্টোরি হয়ে থাকে। মানে এটা কিন্তু ঘটনা, বাস্তব ঘটনা থেকে কিন্তু এই ঘটনাগুলি মানে কথোপকথন করা গল্পগুলো নেওয়া, যে আপনার সাথে যে গল্পটা মানে ঘটনাটা ঘটে থাকে তাহলে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন এবং কি এখান থেকে আমাদের স্টুডিওতে এসে আপনি বলতে পারবেন, তাহলে আমরা আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা স্টোরিগুলো ভালোবাসেন, হরর স্টোরি মানে ভৌতিক গল্পগুলা, তারা প্রতিনিয়ত দেখে থাকেন এবং কি অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং কি ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো কালেক্ট করতে হয় এবং কি আপনাদের জন্য কিন্তু এই নতুন এপিসোডগুলো প্রতিদিন একটি করে উপহার দেওয়া হয়। আমি যে বললাম যে গল্পটা, এটা কিন্তু মানে গল্পগুলো অনেক আগে যা মানুষের সাথে ঘটেছিল, কিন্তু বাস্তব, মানে সবগুলো কিন্তু বাস্তব ঘটেছিল। আপনারা যদি গল্পগুলো শুনেন বয়স্ক মানুষের কাছ থেকে, কিন্তু আপনি এমনি কিন্তু ভয় পেয়ে যাবেন। সো আমরা এই ভিডিওগুলো অনেক কষ্টে কালেক্ট করি। অবশ্যই ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে যাবেন। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং কি আপনাদের সাথে আগামী পর্বে দেখা হবে নতুন একটি এপিসোড নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।